মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সকল শ্রোতা বন্ধুদের জানাই সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আজ আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ চমক। আসলে বছরের প্রথম গল্প বলে কথা। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ তৈরির জন্যই এইগুলির ব্যবহার করেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। হঠাৎ সন্ধেতে পূর্বেও আপনারা গুপ্তধনের গল্প শুনেছেন, তাই আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে গুপ্তধনের একটি রোমাঞ্চকর গল্প। আজ আপনি শুনবেন সুস্মিতা গোস্বামীর কলমে কাল ভৈরবের গুপ্তধন। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুস্মিতা গোস্বামী, প্রধান চরিত্রে প্রীতম এবং রৌনিক। শুরু হচ্ছে আজকের নিবেদন, কাল ভৈরবের গুপ্তধন। অর্ধেক ভাঁজ করা খবরের কাগজের আড়ালে মুখ গুজে পড়তে পড়তে প্রায় ঘুমিয়েই পড়েছিল সমাদৃত। হঠাৎ মৃদু স্বরে খানিক দূর থেকে কে যেন বলে উঠল, স্যার, একটু ভেতরে আসতে পারি? ঘুমের দরজা থেকে তাড়াতাড়ি ফিরে এসে সঙ্গে সঙ্গে খবরের কাগজটা টেবিলের এক কোণায় রেখে শরীরটাকে একেবারে টান টান করে নিল সে। তারপর দরাজ গলায় বলল, ইয়েস, কাম ইন। ছেলেটি হাসি মুখে স্টাফ রুমের ভেতরে ঢুকে এলো। তারপর অতি আগ্রহে তার হাতের মলাটহীন সাদা খাতাটা সমাদৃতর দিকে বাড়িয়ে দিয়ে বলল, অচিন্ত স্যার পাঠালেন আপনার কাছে, বলেন এটা আপনি ছাড়া আর কেউ সলভ করতেই পারবে না। একটু দেখুন না স্যার, সামনে একটা এক্সাম আছে, রিজনিংগুলো না সলভ করতে পারলে না মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। সমাদৃত ভালো করে একবার ছেলেটার দিকে তাকালো। ফর্সা ছিপছিপে ছেলেটা বুক ভরা আশা নিয়ে মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। অচিন্তর উপর মনে মনে অসম্ভব রাগ হলো সমাদৃতর। এই ছেলেটার কাণ্ডজ্ঞান বলে কোনোদিন কিছু নেই, ছিল না, আর ভবিষ্যতেও হবে না। অচিন্ত খুব ভালো করেই জানে গত দুদিনে সমাদৃতর ওপর দিয়ে ঠিক কি কি গিয়েছে। ছোটাছুটি করে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর পর দুটো চাকরির পরীক্ষা দিয়ে কলকাতার বিশেষ দোকান থেকে বাবার জন্য ওষুধ কিনে লাস্ট ট্রেনে একরকম ঝুলতে ঝুলতে বাড়ি ফিরেছে ও কাল রাতে। তারপর আজ ভোরে বিছানা ছেড়ে কোনো মতে উঠে ব্যাগপত্র কাঁধে নিয়ে কোনো রকমে অনিচ্ছা সত্ত্বেও শরীরটাকে বাসে তুলে দিতে হয়েছে। ছুটি ফুরিয়েছিল, ওকে আজ কলেজে আসতেই হতো। এসে থেকে পর পর দুটো ক্লাস নিয়েছে। তারপর সবিস্তারে অচিন্তকে এই কদিন না আসার কৈফিয়ত শুনিয়ে কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিতে এসেছিল সমাদৃত। তার মধ্যেই এই অনাকাঙ্ক্ষিত নিরুপায় ছাত্রের আবির্ভাব। ছেলেটাকে দেখে খানিক মায়াও হলো সমাদৃতর। বেচারা, ওর থেকে বয়সে অনেকখানি ছোট হলেও ওর মতোই কাঁধে পাহাড় প্রমাণ দায়িত্ব আর স্বপ্নের বোঝা নিয়ে প্রতিনিয়ত ছুটছে। ছেলেটির হাত থেকে খাতাটা নিয়ে প্রশ্নটার ওপর একবার চোখ বুলিয়ে নিল সমাদৃত। রিজনিংয়ের প্রশ্ন, কোডিং, ডিকোডিং, এইসব প্রশ্ন দেখলে ওর ঘুম এমনিতেই ছুটে যায়। সবাই বলে এসব প্রশ্ন নাকি ওর কাছে একেবারে জল ভাত। মাথাটা যন্ত্রণা করছিল সমাদৃতর, তবু চোখে চশমাটা ভালো করে পরে প্রশ্নটা নিয়ে মাথা ঘামাতে শুরু করলো সে।
ঠিক 1 মিনিট পরে খসখস করে খাতার ওপর প্রশ্নের উত্তরটা লিখে খাতাটা ছেলেটার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইভাবে হবে, একবার দেখে নাও। আর হ্যাঁ, প্র্যাকটিস আরও বাড়াতে হবে তোমাকে, তাহলেই পারবে। আমি কয়েকজন অনলাইন টিচারের নাম লিখে দিচ্ছি, ওনাদের কাছ থেকে পড়তে পারো। ছেলেটা হাসি মুখে খাতাটা নিয়ে বেরিয়ে গেল স্টাফ রুম থেকে। মনে মনে বেশ একটা শান্তি অনুভব করছে সমাদৃত। ঠিক এরকম ভাবে জীবনের প্রতিটা সমস্যারই যদি সমাধান করতে পারত, কতই না ভালো হতো। তাহলে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও প্রত্যেকবারই কোনো না কোনোভাবে হাত থেকে পেরিয়ে যাচ্ছে পরীক্ষাগুলো। বাবার শরীরটাও খারাপ হচ্ছে দিনকে দিন। সংসারের ভার দিন দিন যেন ফুলে ফেপে ক্রমশ ভারী হয়ে ওর উপর চেপে বসছে। তিতাসকে সে কবে কথা দিয়েছিল ঘর বাঁধবে বলে। একটা প্রাইভেট বিএড কলেজে চাকরি করে কোনো মতে মাসে 20,000 টাকা আয় করে কিভাবে তা সম্ভব? এবছরও তিতাসের জন্মদিনের দিনে হাতে একটা চকলেট আর গোলাপ ফুল দিয়ে ওর থেকে চেয়ে নিতে হয়েছে আরও একটা বছর। এর মধ্যে যদি একটা ভালো চাকরি হয়ে যায়, কতই না ভালো হবে। তাহলে মোবাইল ফোনটা হাতে তুলে নিয়ে এটা ওটা দেখতে দেখতেই পায়ের শব্দ শুনতে পায় সমাদৃত। দরজার কাছে চেনা একটা মুখ চোখে পড়তেই ওর মন খুশিতে ভরে উঠল। হাসি মুখে হালকা মেজাজে যে মানুষটা ঘরে ঢুকে আসছে তার নাম অচিন্ত। সমাদৃত কোনো কারণে অতিরিক্ত টেনশন কিংবা মন খারাপ হলে, অথবা তিতাসের সাথে কোনো বিষয় নিয়ে মন কষাকষি হলে, এই মানুষটাই ওর জীবনে একটা মোক্ষম পেইন কিলারের কাজ করে। ঘরে ঢুকে এসে সমাদৃতর পিঠে একটা হালকা ঘুষি মেরে অচিন্ত বলল, কিরে, কি খবর? আর বৌদির কি খবর বলতো? সে এখনো আসেনি কেন? হ্যাঁ, একটু আগে ফোন করেছিলাম, বললো আসতে দেরি হবে। ম্যাডাম আবার এই অজপাড়া গ্রামে, মানে ওই আমাদের বিলাসপুরের একগুচ্ছ ছেলেপুলেদের টিউশনে পড়াচ্ছে। অজপাড়া গ্রাম হলেও বিশালপুরে টিউশনের বাজার কিন্তু খারাপ নয়। গার্জেনরা বেতন ভালোই দেয় গৃহশিক্ষকদের। হ্যাঁ, সেই আর কি, 2 পয়সা রোজগার হয়, সেজন্যই সকাল থেকে না খেয়ে দিয়ে পড়ে আছে আর কি। মনে মনে তিনি ঠিক করেই রেখেছেন আর 1 বছরের মধ্যে বিয়ের পিঁড়িতে তাকে বসতেই হবে। তাই নিজের সর্বশক্তি খরচ করে এখন তিনি অর্থ উপার্জন করছেন। তাহলে আর কি, করেই ফেল বিয়েটা। সেই, তবে বিয়ে বললেই তো আর বিয়ে নয়। প্রাইভেট কলেজে পড়িয়ে কোনো রকমে 20,000 টাকা মাইনে পেয়ে, তাও এক্সট্রা ক্লাস নিয়ে বলে। তিতাস তো আরও কম পায়। এই টাকায় সংসার পাতবো বললেই তো আর পাতা হয় না। তার উপর বাবার শরীরের অবস্থাটা তো জানিস। তিতাস কিরকম ল্যাভিশ লাইফ লিড করছে সারা জীবন, জানিসই তো। এখন আমার মতন কাউকে বিয়ে করবে, তারপর টেনে টুনে সংসার চালানোর অভ্যাস করা, এসব খুব কঠিন কাজ, সহজ হবে না মোটেই। সমস্যা গুরুতর। কি করবি ভাবছিস তাহলে? অচিন্তর প্রশ্নের কোনো উত্তর দেয় না সমাদৃত। কিছুই করার নেই এখন ওর। 1 বছর নিজের সমস্তটুকু দিয়ে চেষ্টা করতে হবে একটা বেটার সেটেলমেন্টের জন্য। তিতাস তো আর বেশি দিন এইভাবে চলতে দেবে না। নেক্সট ইয়ার বিয়েটা ওকে করতেই হবে। তিতাসের দায়িত্ব নিতে সমাদৃত ভয় পায় না, বরং তিতাসকে কাছে রাখতেই ও চায়। সমাদৃত আর তিতাস একসাথেই পড়তো কলেজে। সেই তখন থেকেই ওরা একসাথে রয়েছে। অচিন্ত সমাদৃতর স্কুলের বন্ধু। কলেজে অবশ্য অচিন্তর সাথে আর যোগাযোগ ছিল না অতটা, তবে বন্ধুত্বটা আরও গাঢ় হয় এইখানে চাকরি করতে এসে। এখন প্রায় ওরা 3 জন মিলে তেলে ভাজা আর আড্ডা সহযোগে ভারী সুন্দর একটা সময় কাটায়। ওদের 3 জনেরই বাড়ি হাওড়ার কাছাকাছি একটা মফস্বলে, তবে চাকরি করতে ওদের আসতে হয়েছে বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত জায়গায়, স্বামী বিবেকানন্দ বিএড কলেজ। অর্থাৎ যেই কলেজটায় ওরা চাকরি করে তার চারপাশের এলাকায় জনবসতি প্রায় নেই বললেই চলে। দুদিকে শুধু চোখে পড়ে ধান ক্ষেত আর বহুদূর বিস্তৃত ফাঁকা মাঠ। কলেজ কর্তৃপক্ষ
কলেজ চত্বরের মধ্যেও নানান শাকসবজি চাষ করে। দুতলার করিডোরে এসে সমাদৃত দাঁড়ালো। বাইরের সবুজ দৃশ্যটা চোখের পক্ষে ভীষণ আরামদায়ক। ওদের কলেজটা যেখানে রয়েছে তার থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা মফস্বলে তিতাস নিজের মতো করে বাড়ি ভাড়া নিয়ে থাকে। সমাদৃত আর অচিন্ত কয়েকটা দিন কলেজেই থেকে যায়। সপ্তাহে মাত্র 4 দিন ক্লাস থাকে ওদের। বারান্দায় কয়েক টুকরো শীতের তাজা রোদ এসে ভিড় জমিয়েছে। বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সমাদৃত। দূরে দেখা যায় সবুজ মাঠ, ধান ও সর্ষের ক্ষেত। আরও খানিকটা দূরে চোখে পড়ে একটা ছোট্ট মন্দির। তারও খানিক পরে ছোট ছোট দেশলাই বাক্সের মতো গ্রামীণ বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সমাদৃতর চোখে পড়ল কলেজের পাশের রাস্তাটায় একটা বাস এসে দাঁড়িয়েছে। সেটা থেকে নামতে দেখা গেল তিতাসকে। তিতাসকে দেখা মাত্র মনটা আরও তাজা হয়ে উঠল ওর। বেশ কয়েকদিন হয়ে গেল দেখা হয়নি ওর সাথে। উপরের করিডোর থেকে নিচে নেমে এলো সমাদৃত। বাইরে কনকনে শীত। অফ পিরিয়ডে সমাদৃত, তিতাস আর অচিন্ত কলেজের বাইরে বাঁধানো একটা গাছতলায় বসে আড্ডা জমালো। তিতাস হঠাৎ বলে উঠল, জানিস অচিন্ত, কাল একটা ঘটনা ঘটেছে কলেজে। তোরা আগে বেরিয়ে গেলি, তারপর অনিমেষবাবু মানে ওই ফিজিক্যাল সায়েন্সের যে টিচার আছেন না আমাদের কলেজে, ওনার সাথে প্রিন্সিপাল স্যারের ধুমধুমার ঝগড়া হয়েছে। আর একটু হলে ঝামেলাটা হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছিল। বহু কষ্টে বাকি টিচাররা আর স্টাফরা মিলে থামিয়েছেন। ও বাবা, তাই নাকি? তা কি নিয়ে এমন গোল বাঁধলো? কী নিয়ে আবার? ওই পূর্ব দিকের ঘরটা খোলা নিয়ে। কলেজ কর্তৃপক্ষকে অনিমেষবাবু জানিয়েছিলেন যে ঘরটা বহুদিন ধরে চাবি দেওয়া আছে, অনেক কিছু কাজকর্ম করা যায় ওখানে, কিন্তু প্রিন্সিপাল স্যার কিছুতেই ওই ঘর খুলতে দেবেন না। কারণ নাকি ওই ঘরে থাকার সময় কী সব অদ্ভুত কাণ্ড কারখানা দেখেছিল। তারপর থেকে নাকি ওই ঘরে কেউ ঢুকতে চাইতো না। আর সেই কারণেই তখন থেকে যে সেই ঘর বন্ধ হলো আর ওই ঘর খোলা হলো না। অনিমেষবাবুকে তোরা জানিসই তো, উনি এসব আজগুবি কথাবার্তায় মোটেই বিশ্বাস করেন না। ঘরটায় নাকি বেশ অনেকটা জায়গা আছে। এই যে ধর সামনে সরস্বতী পুজো আসছে, স্টুডেন্টদের বসে বসে অনেক রকমের হাতের কাজ টাজ করতে হয় ওই সময় আর কি। তা ওই ঘরটা পাওয়া গেলে বেশ সুবিধা হতো। প্রিন্সিপালকে কথাটা অনিমেষবাবু বলেছিলেন, প্রিন্সিপাল নাকি ঠিক পাত্তা দেননি। তারপরেই অনিমেষবাবু চলে যান সোজা কলেজ কর্তৃপক্ষের কাছে। কলেজ কর্তৃপক্ষ যথারীতি ঘরটা খুলে দিতে অনুমতি দেন। আর সেই কথাটা কানে যেতেই প্রিন্সিপাল স্যার তেলে বেগুনে জ্বলে উঠলেন। তার অনুমতি ছাড়া কেন ঘর খোলা হবে সেই নিয়ে অনিমেষবাবুর সাথে তুমুল ঝগড়া। তিতাস কথা বলতে বলতেই ক্যান্টিনের পাঁচুদা হাতে চায়ের কেটলি আর বিস্কিটের প্যাকেট নিয়ে এসে হাজির। কাগজের 3টে কাপ গাছ লাগোয়া ছোট একটা বেঞ্চের ওপর নামিয়ে তার উপর ধীরে ধীরে চা ঢালতে ঢালতে সে বলল, ওই ঘরটা খোলা নিয়ে যে প্রিন্সিপাল স্যার রেগে গিয়েছেন তার পিছনে কারণ আছে ম্যাডাম। ওই ঘরটা মোটেই ভালো ঘর নয়। অনিমেষবাবু জেদাজেদি করে ঘরটা না খোলালেই ভালো করতেন। পাঁচুর গলার মধ্যে এবং কথা বলার ভঙ্গিমার মধ্যে এক অদ্ভুত রহস্য কাজ করছিল। অচিন্ত বেশ আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করল, এই এই পাচুদা, ঘরটা কেন ভালো নয় বলো তো? মানে ঠিক কি আছে ওই ঘরে? পাঁচু ঘাড় ঘুরিয়ে চারিদিকটা একবার দেখে নিল। তারপর গলার স্বর যতটা সম্ভব নিচু করে বলল, স্যার এই দিকটায় আসুন, তারপর আপনাদেরকে সবটা বলছি খুলে। চায়ের কাপ হাতে নিয়ে সমাদৃত, তিতাস আর অচিন্ত পাঁচুকে অনুসরণ করে একটু দূরে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। তারপর পাঁচু একটা লম্বা শ্বাস নিয়ে অবশেষে বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা। এই কলেজটা তখন এখানে ছিল। আপনাদের মতোই একজন স্যার কলেজে পড়াতে আসতেন কলকাতা থেকে। ওনার নাম কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে। ওনার নাম ছিল অনিকেত রায়। যতদূর মনে পড়ছে উনি একজন অঙ্কের টিচার ছিলেন। ভীষণ মেধাবী ছাত্র ছিলেন। আর্থিক অনটনের কারণে লেখাপড়া শেষ করে
কোনো মতে অল্প মাইনের একটা চাকরিতে ঢুকেছিলেন। এই আপনাদের মতোই উনিও দিনের বেলা কলেজ পড়াতেন, আর রাতের বেলা ওনার এক বন্ধুর সাথে কলেজেই রাত কাটাতেন। ওনার নাকি এখানে থাকাকালীন একজন প্রেমিকা জুটেছিল। এই গ্রামের মেয়ে, তার নাম ছিল মালতী। সম্ভবত আদিবাসী সম্প্রদায়ের মেয়ে ছিল সে। লেখাপড়া জানতো, কোনোভাবে ওনার সাথে যোগাযোগ হয়েছিল মেয়েটার। তবে ওনার এই গোপন প্রেমের কথা খুব কম মানুষই জানতো এই তল্লাটে। হ্যাঁ, এই পরিবারের লোকেরাও তো কেউ জানতো বলে মনে হয় না। হ্যাঁ, তো এরকম একদিন একটা শীতের রাতে মেয়েটির কাছ থেকে ভদ্রলোক একটা চিঠি পান। এই চিঠিতে লেখা ছিল মেয়েটি তার সাথে রাত্রে দেখা করতে আসতে চায়। হ্যাঁ, পরের দিন কলেজ ছুটি ছিল। যথারীতি ওনার সহকর্মী বন্ধুটি সেদিন আর কলেজে রাত্রে থাকলেন না, বাড়ি চলে গেলেন। এই অনিকেত বাবুর বাড়ি বহু দূরে, কলকাতায়। হ্যাঁ, এই অজুহাতে সেদিন রাত্রিটা তিনি একাই থেকে গেলেন কলেজে। সহকর্মীদের মধ্যে কেউ আপত্তি জানিয়েছিলেন বটে, কেউ আবার নিজের বাড়িতে নিয়ে গিয়ে থাকতে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। ভদ্রলোক কারো কথায় কোনো কর্ণপাত না করে একাই সেই রাত্রে কলেজে থেকে যান। তার সহকর্মীদের মধ্যে কেউ নাকি তাকে পূর্বমুখী ঘরটার ব্যাপারে সাবধান করেছিলেন। তবে শহুরে শিক্ষিত লোক এসব অদৃশ্য বিপদের কথায় কর্ণপাত করবেনই বা কেন? যথারীতি সেই রাতটা তিনি কলেজেই থাকলেন। এমনই একটা শীতের রাত ছিল সেদিন। চারিদিকটা কুয়াশায় ঢেকে গিয়েছিল। রাত্রে যথারীতি ভদ্রলোক ওই পূর্ব দিকের ঘরে রান্নার আয়োজন করলেন। তখন ওই রাত 12টা কি 12:30 হবে। খাওয়া দাওয়া শেষ করে পূর্ব দিকের ঘরের রান্নার সরঞ্জাম গোছাচ্ছিলেন ভদ্রলোক, আর অপেক্ষা করছিলেন কখন তার প্রেমিকা আসবে। পূর্ব দিকের ঘরের পূর্বমুখী জানালাটা অল্প খোলা ছিল। চিঠির বয়ান অনুযায়ী মেয়েটির ঠিক এই সময়ে আসার কথা ছিল সেখানে। হঠাৎ ভদ্রলোক শুনতে পায় তার প্রেমিকার মৃদু গলার আওয়াজ ভেসে আসছে ওই জানালা দিয়ে। আজ রাতটা এখানেই থেকে যাও না। ভদ্রলোক উঁকি মেরে দেখলেন, কিন্তু কাউকে চোখে পড়ল না তার। মেয়েটির গলার আওয়াজ আবার স্পষ্ট ভেসে এলো পূর্ব দিকের জানালার ঠিক নিচে। ওই যে ছোট বারান্দাটা আছে, ওখান দিয়ে কারোর একটা পায়ের শব্দ শুনতে পেলেন তিনি। তার সাথে শুনতে পেলেন নূপুরের শব্দ। হ্যাঁ, ঠিক যেমনটা তার প্রেমিকা মালতীর পায়ে বাজত। ভদ্রলোক নিশ্চিত হয়ে গেলেন মেয়েটি এসেছে। হাতে টর্চ নিয়ে তিনি দ্রুত নেমে এলেন দোতলা থেকে। আনন্দ আর উত্তেজনায় সেই কনকনে শীতের রাতেও তখন তার শরীর গরম হয়ে উঠেছে। বুঝলেন কিনা? কলেজের পেছনের দরজা দিয়ে বেরোনোর চাবি তার কাছে ছিল। খুব ধীর পায়ে সেখান থেকে বেরোলেন তিনি। আশেপাশের পুরো প্রকৃতি জনমানব শূন্য। ক্যান্টিনে যারা কাজ করত তারাও রাত্রে থাকতো না। এই দূরে খালি দেখা যেত ওই ছোট ছোট বাড়ির আলোগুলো। ভদ্রলোক পা টিপে টিপে কলেজ থেকে বেরিয়ে হেঁটে চললেন নির্দিষ্ট গন্তব্যের দিকে, যেখানে মালতী বলে মেয়েটার আসার কথা ছিল। এই একটা ছোট ছাউনি, বাস এসে দাঁড়াতো বলে মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করতো সেই ছাউনির তলায়। সেখানে এসে দাঁড়ালেন ভদ্রলোক। কিন্তু কোথায় মালতী? টর্চের আলো জেলে উনি এবার আশেপাশের জায়গাটা ভালো করে দেখলেন, কিন্তু মালতীর চিহ্ন কোথাও দেখা গেল না। ভদ্রলোক এবার একটু গলার স্বর বাড়িয়ে জোরে জোরে ডাকলেন তার নাম ধরে। মালতী, 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 তুমি কোথায়? কিন্তু কেউ সাড়া দিল না তার ডাকে। হঠাৎ তার কানে ভেসে এলো বাঁশি জাতীয় কোনো বাদ্যযন্ত্রের একটা মৃদু সুর। অদ্ভুত ঝিম ধরানো একটা সুর। সেই সুরের মধ্যে যেন কোনো প্রাণ ছিল না। সুরটা কানে আসতেই ভদ্রলোকের কেমন যেন ভয় করতে লাগলো।
যে মানুষ কোনোদিনও কোনো কিছুতে ভয় পাননি, সেদিন ওই একাকী নিঝুম রাত্রে তার গায়েও কাঁটা দিয়ে উঠল। কিছুক্ষণ আগে প্রেমিকার সাথে দেখা করার যে উত্তেজনা তার শরীরে বয়ে বেড়াচ্ছিল, তা নিমেষে মিলিয়ে গিয়ে এক ঠান্ডা রক্তের স্রোত বইতে লাগলো তার শির দাঁড়া দিয়ে। পরক্ষণেই তার মনে হলো, মালতী কোথায়? সে তো স্পষ্ট শুনেছিল মালতীর গলা। তাহলে নিশ্চয়ই মালতী কাছাকাছি কোথাও আছে। কথাটা মনে আসতেই ভদ্রলোক তার পুরনো উত্তেজনা আবার ফিরে পেলেন। ছাউনির তলা থেকে বেরিয়ে সামনের দিকে একটু হাঁটা শুরু করলেন। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল। ব্যাহ, একই শীতের রাত, তার উপর আবার কনকনে ঠান্ডা জলের ফোঁটা। ভদ্রলোক তাড়াতাড়ি নিজের সঙ্গে আনা ছাতাটা মেলে ধরলেন। খানিক দূর এগিয়ে তিনি আবার গলার আওয়াজটা যতটা সম্ভব জোর করে ডাকতে লাগলেন। মালতী, মালতী, মালতী তুমি কোথায়? কেউ সাড়া দিল না। তবে পেছন থেকে শোনা গেল আবার সেই বাঁশির শব্দ। ভদ্রলোক পেছন ফিরে তাকালেন আর সঙ্গে সঙ্গে অনুভব করলেন কেউ সজোরে তার ছাতাটা টেনে ধরেছে। নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই অদৃশ্য শক্তিকে আটকানোর চেষ্টা করলেন অনিকেত বাবু, কিন্তু পারলেন না সেই শক্তি। হঠাৎ তার মাথায় ভারী কিছু একটা দিয়ে সজোরে আঘাত করলো কেউ। অনিকেত বাবুর জ্ঞান ফিরেছিল হাসপাতালে। জ্ঞান ফেরার পর ধীরে ধীরে চোখ মেলে উনি দেখতে পেলেন তার কলেজের সমস্ত কলিগরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। তীব্র মাথার যন্ত্রণায় তার মাথা তখন ছিঁড়ে যাচ্ছিল। সম্পূর্ণ সুস্থ হতে তার প্রায় আরও দিন 7 সময় লাগলো, বুঝলেন কিনা। সুস্থ হওয়ার পর আর কখনো তিনি ওই কলেজে রাত কাটাননি। তবে মালতীর খোঁজ তিনি পরেও করেছিলেন, যদিও তার ফলস্বরূপ যে তথ্য তিনি পেয়েছিলেন তারপর হতাশায় ডুবে যাওয়া ছাড়া আর তার কাছে কোনো পথ খোলা ছিল না। এই একটু দূরের আদিবাসী গ্রাম থেকে মালতী আসতো, সেই রকমই সে বলেছিল। সেখানে খোঁজ নেওয়া হলে কেউ তার বিষয়ে কোনো উত্তর দিতে পারেনি। কেউ কেউ বলেছিল মালতী বলে নাকি গ্রামে কেউই থাকে না, আবার অনেকে বলেছিল মালতী নাকি অনেক কাল আগে মারা গেছে। অনেকে আবার এও বলেছিল মালতী বলে একটি মেয়ের বেশ কয়েক বছর আগে বিয়ে হয়ে গিয়েছিল দূরের কোনো গ্রামে। তারপর থেকে নাকি তার আর কোনো খোঁজ খবর নেই। কেউ নাকি গ্রামে আর দেখেনি তাকে কখনো। মোট কথা, গ্রামে মালতী বলে ওই সময়ে কেউ বাস করত না। সুস্থ হয়ে ওঠার পর অনিকেত বাবু অনেকের কাছে শুনেছিল পূর্ব দিকের ঘরের ওই জানালা দিয়ে নাকি অনেক অদ্ভুত সব ঘটনা দেখতে পাওয়া যায়, যার কোনো ব্যাখ্যা হয় না। মালতীর সাথে অনিকেত বাবুর পরিচয় হয়েছিল ওই পূর্ব দিকের বারান্দার কাছাকাছি একটা সবজির ক্ষেতে। সেখানে নাকি সে কাজ করতে আসতো। তারপর বেশি দিন আর অনিকেত বাবু এই কলেজে চাকরি করেননি। শহরে ভালো চাকরি পেয়ে উনি চলে যান। তবে ওই ঘটনার পর যে কদিন উনি এখানে ছিলেন, আগের সেই অনিকেত বাবুকে আর চিনতে পারত না কেউ। সব সময় তিনি মনমরা হয়ে থাকতেন, আর তার 2 চোখে সবসময় প্রকট হয়ে থাকতো আতঙ্কে ভরা এক শূন্য চাহনি। মাঝে মধ্যেই নাকি তিনি ডুকরে কেঁদে উঠতেন। কারোর সাথে উনি আর ভালোভাবে কথা বলতেন না। মালতী নামের মেয়েটির প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছিল ভদ্রলোকের। যখন তিনি জানতে পারলেন যে মেয়েটির আসলে কোনো অস্তিত্বই নেই, মানসিকভাবে উনি ভেঙে পড়লেন। খুব ভালো করে খোঁজ খবর নেওয়ার জন্যই বোধহয় আরো কিছুদিন ছিলেন এখানে। এত দূর বলে পাঁচুদা থামল। তিতাস এবার জিজ্ঞাসা করল, আচ্ছা পাঁচুদা, তুমি এত কথা জানলে কি করে বলো তো? আমি যতটুকু শুনেছি তুমি তো মাত্র 2 বছর হলো এখানে কাজ করছো। পাঁচুদা বলল, আরে আরে না 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 ম্যাডাম, না না, আমি কি আর নিজের চোখে সকল দেখেছি নাকি? বললেই হলো। এই আমাদের ক্যান্টিনে আগে কাজ করতো একজন বয়স্ক ভদ্রলোক, হরিপদদা। এই আপনারা অবশ্য ওনাকে চিনবেন না। উনি কয়েক বছর আগেই কাজ ছেড়ে দিয়েছেন, আর ওনার বদলে আমি কাজে ঢুকেছি। ওনার মুখ থেকেই এই সব কথা শুনেছি। উনি
আমাকে আরো একটা কথা বলেছিলেন। সেই সময় ওনার সাথে কলেজের ক্যান্টিনে আরো একটা কম বয়সী ছোকরা কাজ করত। ছোকরার হাব ভাব নাকি তার কোনোদিনও পছন্দ হতো না। ছেলেটার নাম ছিল বিমল। অনিকেত বাবুর সাথে ওই ঘটনা ঘটার পর থেকেই ওই ছেলেটাও নাকি কলেজ থেকে উধাও হয়ে যায়। আচ্ছা, যাকে বাদ দিন সব কথা। আমাকে আবার আপনাদের জন্য রুটি ঘুগনির ব্যবস্থা করতে হবে। এই আমি চলি। এই বলে পাঁচুদা চলে গেল। পর পর দুটো ক্লাস হলো কলেজে। তারপর এলো টিফিনের সময়। এই সময়টাই অচিন্তর সবচাইতে ভালো লাগে। পাঁচুদা এতক্ষণে গরম গরম লুচি আর ঘুগনি বানিয়ে রেখেছে। গরম ঘুগনির সাথে গরম লুচি আর কুচনো স্যালাড একেবারে জমে যায়। ক্যান্টিনটা কলেজের গেটের খুব কাছাকাছি। সেখানে পৌঁছে অচিন্ত কি মনে করে একবার গেটের বাইরে বেরোলো। জাঁকিয়ে শীত পড়েছে। পুরু জ্যাকেট আর বাঁদর টুপির মধ্যে জড়সড় করে নিজের শরীরটাকে আরও খানিকটা গুটিয়ে নিয়ে চারিদিকটা ভালো করে একবার দেখতে লাগলো অচিন্ত। ঠিক কেন এই ঠান্ডার মধ্যে বাইরে এসেছে ও? কারণটা কি সত্যি ওর কাছে অজানা? নিজের অবচেতনে কাউকে একটা খুঁজতে এসেছে ও। চারিদিকে খানিকক্ষণ ঘোরাঘুরি করতে করতে অবশেষে ওর চোখ দুটো খুঁজে পেল সেই কাঙ্ক্ষিত অবয়বটাকে। হ্যাঁ, এই মানুষটাকে একবার চোখের দেখা দেখার জন্যই সারাটা দিন অপেক্ষা করে থাকে অচিন্ত। ইস, এই কলেজে চাকরি করতে না এলে মানুষটার সাথে কখনোই দেখাই হতো না ওর। মেয়েটির সাথে প্রথম যখন ওর দেখা হয়েছিল তখন অক্টোবর মাস। একটা কৃষ্ণচূড়া গাছের নিচে উদাস নয়নে দাঁড়িয়েছিল অচিন্ত। মেঘনার কথা ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেঘনার সাথে ওর ব্রেকআপ হয়েছে প্রায় 5 বছর আগে। কলেজ লাইফে ঝালমুড়ি থেকে শুরু করে ক্লাস নোটস সর্বত্রই যে মেঘনা ওর ছায়াসঙ্গী ছিল, একদিনে ঝগড়ায় সে যে এমন ভোজবাজির মতো ওর জীবন থেকে চিরতরে উবে যাবে সেটাও ভাবতে পারিনি। হিসেবটা অবশ্য মিলেছিল পরে, যেদিনও দেখেছিল মেঘনা গোলাপি চুড়িদারে অন্য একজনের হাত ধরে হাসি মুখে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। ওর হাতে দুটো বাহারি জাতের টাটকা গোলাপ। তারপর থেকে কত কিছু ঘটে গেছে অচিন্তর জীবনে। দিনের পর দিন ডিপ্রেশনের কিংবা ঘুমের ওষুধ জায়গা করে নিয়েছে ওর বাক্সে। কৃষ্ণচূড়া গাছের নিচে সেদিন যদি মেয়েটা ওর হাতে একটা গোলাপি পদ্মফুল তুলে এনে না দিত, অচিন্ত জানতেও পারত না পৃথিবীতে এমন মানুষও আছে যারা না বলতেই মনের কথা পড়ে ফেলতে পারে। বিশেষ করে ওর মতো একজন মানুষের মনের কথা। সদা হাস্য শিশু সুলভ অচিন্তর মনের খবর রাখার মতো আদেও কি কেউ আছে? মেয়েটা দূর থেকে লক্ষ্য করছিল। অচিন্ত খুব মন দিয়ে রোজ দেখে পদ্মফুলগুলোকে। সাঁতার জানলে কবেই হয়তো তুলে আনতো নিজে। মেয়েটির নাম উষা। আশেপাশের কোনো একটা গ্রামে থাকে। ক্লাস 10 পড়া শেষ না করে স্কুল ছেড়েছে। সেদিন থেকে শুরু করে আজ অবধি সে প্রায় কিছু না কিছু নিয়ে আসে অচিন্তর জন্য। বড্ড ছোট মেয়েটা, ইচ্ছে করলেও তাকে নিজের মনের কথাটা খুলে বলতে পারে না অচিন্ত। কি জানি কি মনে করবে, তারপর হয়তো আর চোখের দেখা দেখতেও পাওয়া যাবে না তাকে। কি জানি কবে হয়তো দেখবে মেয়েটার সিঁথি ভর্তি সিঁদুর, পরনে লাল পাড় সাদা শাড়ি। গ্রাম্য মেয়েটার ডাগর দুটো চোখের দিকে আজন্মকাল তাকিয়ে থাকা যায়। আজও মেয়েটা হাতে করে ওর জন্য শালুক ফুল এনেছে কতগুলো। হাসি মুখে সেইগুলি তুলে দিল ওর হাতে। কথা সে কোনোদিনও খুব একটা বেশি বলে না। তার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রায় 5 মিনিট কেটে গেল। কখন যে কলেজে ক্লাসের ঘন্টা পড়ার সময় হয়ে গেল তা যেন টেরই পেল না অচিন্ত।
ক্লাস যখন প্রায় শেষের মুখে, তিতাস নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে লাইব্রেরি রুমে এসে ঢুকল। লাইব্রেরি রুমে মিনতি ম্যাডাম টেবিলের উপর উবু হয়ে খাতায় কিছু একটা লিখছিলেন। তিতাসকে দেখে তার ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠল। স্মার্ট প্রাণবন্ত তিতাসকে কলেজে সবাই খুব পছন্দ করে। লাইব্রেরি ম্যাডামের সাথে 2-3 মিনিট গল্পগুজব করার পর তিতাস বলল, আমাকে কয়েকটা বই তুলতে হবে আজকে। বলছিলাম, ওই যে নতুন ঘরটা খোলা হয়েছে, ওখান থেকে শুনলাম বেশ কয়েকটা ভালো ভালো বই পাওয়া গেছে। ওগুলো কোন সেলফে আছে ম্যাডাম? লাইব্রেরি ম্যাডাম ফ্যাকাশে মুখে বললেন, ওই পূর্ব দিকের ঘরের বই, ওগুলো ওই যে বাম দিকের সেলফে আছে। কেন যে অনিমেষবাবু ঘরটা খোলার জন্য জোর করলেন, জানোই তো কী সব অঘটন ঘটতো ওই ঘরের জানালা দিয়ে। ঘরটা নাকি ভালো না, অশুভ কিছু রয়েছে ওখানে। তোমরা অল্প বয়সের শহুরে ছেলে মেয়ে, তোমরা হয়তো বিশ্বাস করবে না। তাই ঘরের বই তোমার আবার কি কাজে লাগবে? এমন কি বই ছিল সেখানে? আপনি দেখান আমাকে বইগুলো। আসলে আমি শুনলাম বেশ কিছুই ইতিহাসের বই পাওয়া গেছে ওই ঘর থেকে। আমার মনে হলো আমার রিসার্চের কাজে লাগতে পারে ওগুলো। তাছাড়া একটা মেথডের বইও নিতে হবে, সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিক্যালের জন্য। কিছু নোটস বানাতে হবে আমাকে। তিতাসের কথা শুনে লাইব্রেরি ম্যাম আর কথা বাড়ালেন না। তিতাস ইতিহাসের ছাত্রী, তাছাড়া এই কলেজের হিস্ট্রির মেথডের ক্লাস নেয় সে। লাইব্রেরি ম্যাডাম জায়গাটা ওকে দেখিয়ে দিলেন। বাম দিকের দ্বিতীয় সেলফটার সামনে গিয়ে তিতাস দাঁড়ালো। আগ্রহ আর উত্তেজনায় ওর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে ততক্ষণে। বেশ কয়েকটা নতুন বই যোগ হয়েছে সেলফে। সেগুলো উল্টে পাল্টে দেখতেই নীল মলাট বাঁধা জীর্ণ বইটা পাওয়া গেল। প্রাচীন মিশরীয় সভ্যতার ওপর লেখা বইটা চোখে পড়তে আনন্দে তিতাসের চোখ জোড়া চকচক করে উঠল। এই তো, এই বইটার কথাই বলছিলেন প্রফেসর অমলেন্দু সেন। আর এক মুহূর্ত দেরি না করে তিতাস লাইব্রেরি ম্যাডামের কাছে এসে বলল, এই যে ম্যাডাম, আপাতত এই বইটাই তুলব। লাইব্রেরি ম্যাডাম বললেন, মেথডের বই তুলবে বললে যে? এখন আর না, এখন আপাতত এই বইটাই দিয়ে দিন। বইটা লাইব্রেরি থেকে নিয়ে কলেজের গেটের সামনে এসে দাঁড়ালো তিতাস। বিকেলের শেষ রোদটুকু চুঁইয়ে পড়ছে ঘাসের ওপর। একটু পরেই আকস্মিক আগন্তুকের মতো ঝুপ করে সন্ধে নেমে পড়বে। এখান থেকে একটা টোটোয় করে এখন বিলাসপুর যেতে হবে ওকে। 2 মিনিট দাঁড়াতেই টোটোর দেখা পাওয়া গেল। টোটোয় উঠতে গিয়ে তিতাস দেখল সমাদৃত আর অচিন্ত হন্তদন্ত হয়ে আসছে। ওরাও টোটোয় উঠে বসতে তিতাস জিজ্ঞাসা করল, তোরা এখন বিলাসপুর যাচ্ছিস কেন? সমাদৃত হাঁপাতে হাঁপাতে বলল, রাত্রে পেট পূজার জন্য নৈবেদ্য আনতে। পাঁচদার সেই একই রকম রুটি ঘুগনি খেয়ে খেয়ে এমনিতেই মুখে কোনো স্বাদ নেই। আর সকালের খাওয়াটাও তো কোনো রকমভাবে ভাত, ডাল, আলু সেদ্ধ, ডাল এইসব দিয়ে চালিয়ে নিতে হয়। এখন রাতের ডিনারের ব্যবস্থাটা একটু ভালো করে না করলে। ব্যাচেলার মানুষদের এসব পোহাতে হয়। যাই হোক, একটা ব্যাপার জানিস, ওই পূর্ব দিকের ঘরটা অনিমেষবাবুকে আমি খোলাতে বলেছিলাম। অচিন্ত আর সমাদৃত ভুরু কুঁচকে দুজনে একসাথে জিজ্ঞাসা করল, কেন? হ্যাঁ, সেই কথাই বলছি। শোন, বিলাসপুরে একটা ছোট কলেজ আছে জানিস তো। সেখানকার একজন ইতিহাসের অধ্যাপকের সাথে পরিচয় হয়েছে আমার। ছোট কলেজে চাকরি করলে কি হবে, ইতিহাসের বিষয়ে ওনার অগাধ জ্ঞান। তোরা তো জানিস আমি মিশরীয় সভ্যতার ব্যাপারে একটা থিসিস পেপার লিখছি। এখন এই বিষয়ে যে এই কলেজের লাইব্রেরিতে একটা দারুণ বই আছে, এই কথাটা ভদ্রলোক আমাকে জানান। ওনার কথা মতো যথারীতি আমি লাইব্রেরিতে পুরনো বই খোঁজাখুঁজি করি, কিন্তু ওই বইটা কোথাও খুঁজে পাই না। পরে জানতে পারলাম কলেজের লাইব্রেরির অনেক বই নাকি ওই পূর্ব দিকের ঘরে বন্দি অবস্থায় অকেজো হয়ে পড়ে আছে। তখনই অনিমেষবাবুকে খোঁচা দিলাম, মানে ওই একটু উস্কে দিলাম আর কি, পূর্ব দিকের ঘরটা খোলানোর জন্য। প্রিন্সিপালকে বলে যে কোনো কাজ হতো না সেটা আমি জানতাম, তাই ওনাকেই হাতিয়ার করেছিলাম। এতদূর বলে তিতাস থামল। ওর মুখে বিজয়ের হাসি। টোটো বিলাসপুরে এসে যখন থামল,
তখন প্রায় সন্ধে নেমে এসেছে। সমাদৃত আর অচিন্তু বাজারের দিকে এগোলো। তিতাস যথারীতি ভাড়া মিটিয়ে ওর ভাড়া বাড়ির পথে হাঁটা দিল। তিতাসের বাড়িটা যেতে গেলে মাঝে একটা সরু গলি পড়ে। সেই গলিরই একটা বড় এবং ফাঁকা বাড়িতে প্রিন্সিপাল স্যার ভাড়া থাকেন। হাঁটতে হাঁটতে সেই গলির মুখে ঢুকতেই একটা অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠল তিতাস। একজন লাল হুডি পরিহিতা মহিলা খুব দ্রুত গতিতে ঢুকে পড়ল প্রিন্সিপালের বাড়ির গেট দিয়ে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য মহিলাকে ভালোভাবে দেখতে পেল তিতাস। মহিলাটির বয়স বোঝা গেল না, তার মুখে মাস্ক দেওয়া। প্রিন্সিপাল স্যারের স্ত্রী এখানে থাকেন না, সে কথা তিতাস জানে। তাহলে এই মহিলাকে বড় মুহূর্তেই তিতাস ভাবল, মহিলা যেই হোক তাতে ওর কিছু যায় আসে না। ওর সামনে বিশাল বড় কাজ পড়ে আছে। এখন একটা নতুন জীবন শুরু করতে হবে ওকে, তার জন্য অনেক যুদ্ধ বাকি। তিতাস নিজের বাড়ির পথে হাঁটা দিল। সন্ধেবেলা ফ্রেশ হয়ে এক কাপ গরম কফি নিয়ে নিজের ঘরে বইটা নিয়ে বসল তিতাস। আজ মনে মনে বেশ আনন্দ হচ্ছে ওর। যে সমস্ত তথ্য এতদিনও খোঁজার চেষ্টা করছিল সেগুলো হয়তো এবার পাওয়া যাবে। বিএড কলেজের শিক্ষিকা আর সমাদৃতর প্রেয়সী হওয়া ছাড়াও তিতাসের আরও একটা পরিচয় আছে। সে একজন ইতিহাসের গবেষক। একটা বিদেশি পত্রিকায় নিজের থিসিস পেপার পাবলিশ করানোর স্বপ্ন দেখে তিতাস। তার জন্য ওকে অনেক পরিশ্রম করতে হচ্ছে এখন। বইটা খুলে উল্টে পাল্টে দেখতে গিয়ে হঠাৎ তার ভেতর থেকে একটা ছোট খাতার মতো জিনিস বেরিয়ে এলো। সেটা তিতাস কিছুটা অন্যমনস্ক হয়ে পাশে ফেলে রেখে আসল বইটা পড়তে শুরু করলো। তবে মিনিট পাঁচেক পর কৌতূহল হলো ওর, ছোট্ট ডায়েরির মতো জিনিসটা আসলে কি। ডায়েরিটার একটা পাতা উল্টাতেই তিতাস দেখল তাতে একজনের নাম লেখা, দিব্যেন্দু মুখার্জি। নামটা পড়া মাত্রই তিতাসের মনে হলো আগেও যেন কোথাও এই নামটাও শুনেছে। কোথায় শুনেছে? চোখ দুটো বন্ধ করে ভাবতে লাগলো তিতাস। তারপর হঠাৎ ওর মনে পড়ল এই নামটাও শুনেছে কলেজের সেক্রেটারি অমিয় বাবুর মুখ থেকে। কলেজের প্রতিষ্ঠার সমসাময়িক কলেজের একজন প্রিন্সিপাল ছিলেন, বেশ রাশভারী এবং কর্মঠ স্বভাবের প্রিন্সিপাল। প্রথম দিকে কলেজের ইনফ্রাস্ট্রাকচার, সিলেবাসের অনেক ব্যাপার নিয়ে অনেক নিয়ম তৈরি করেছিলেন ভদ্রলোক। তবে উনিও নাকি মাঝপথে কোনো এক কারণে চাকরি ছেড়ে চলে গিয়েছেন। পাতলা ডায়েরির মতো খাতাটা উল্টে পাল্টে একবার দেখল তিতাস। পুরো খাতাটা জুড়ে রচনাধর্মী কিছু লেখা নেই ঠিকই, তবে ছোটোখাটো অনেক শব্দ সহ নানান রকম ছবি আর নকশা কাটা রয়েছে। তার মধ্যে কিছু কিছু জিনিসের কোনো অর্থ বের করতে পারল না তিতাস। পুরো বিষয়টাই খামখেয়ালি বলে মনে হলো। তবে খাতার একেবারে শেষের কয়েকটা পাতায় লেখা রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন। তাতে লেখা, উত্তরের ঘরে যা কিছু আছে তার মূল্য অনেক, তবে তার অধিকার একমাত্র গ্রামবাসীর। সম্পত্তির ব্যবহার কেবলমাত্র জনকল্যাণের জন্যই করতে হবে। জমিদার বাবুরও তাই ইচ্ছে ছিল। লেখাগুলো পড়ে খুব অদ্ভুত লাগলো তিতাসের। কোন সম্পত্তির কথা বলতে চেয়েছেন উনি? উত্তরের ঘরই বা কোথায়? খাতার আরও কয়েকটা পাতা উল্টে তিতাস দেখল পরের দু তিনটে পাতা একেবারে ফাঁকা। তারপরের একটা পাতায় অদ্ভুত একটা ধাঁধার মতো ছড়া লেখা রয়েছে, প্রথম ভোরের আলো, সূর্যি মামা ভালো, সেই দিকেতেই ঘর, চাঁদ মালা চামর, লোহার মাঝে কাঠ, ঘোর দৌড়ের মাঠ, মাঠের পরেই ঘুমিয়ে আছে গুপ্তধনের পাট।
ধাঁধার মতো ছড়াটার পরে লেখা রয়েছে কতগুলো শব্দ, বা বলা ভালো কতগুলো অক্ষর। অক্ষরগুলো এরকম: বে, নি, আ, স, হ, ক, লা। আর প্রতিটা অক্ষরের পাশে লেখা একটা করে সংখ্যা। বেশ কিছুক্ষণ মাথা ঘামিয়েও ধাঁধার ছড়া কিংবা শব্দগুলোর কোনোটারই অর্থ বুঝতে পারল না তিতাস। অগত্যা ডায়েরিটা বন্ধ করে ও রেখে দিল একটা নির্দিষ্ট জায়গায়। পরের দিন কলেজে গিয়ে সমাদৃত আর অচিন্ত্যকে বিষয়টা বলতে হবে। তারপর ওদেরকে বাড়িতে ডাকতে হবে একবার। 3 জন মিলে বসলে হয়তো কোনো একটা সমাধান বেরোবে। তবে তার আগে কলেজে গিয়ে উত্তরের ঘরের রহস্য উদ্ঘাটন করতে হবে ওকে। এসব ভাবতে ভাবতে হঠাৎ তিতাসের মনে হলো, এত কাঠখড় পুড়িয়ে আদেও কি কিছু লাভ হবে? এসব হাবিজাবি লেখালেখির আদেও কি কোনো অর্থ আছে? পর মুহূর্তে তিতাসের মনে হলো সকালে পাঁচুদার মুখে শোনা ঘটনার কথা। কথাগুলো আজগুবি নাও হতে পারে, আর যদি তা না হয় তাহলে পুরো বিষয়টাকে মনের ভুল কিংবা অস্বাভাবিক বলে চালিয়ে দেওয়া মোটেই যুক্তিগ্রাহ্য বিষয় নয়। তবে তা যদি না হয় তাহলে আসলে ঠিক কি হয়েছিল ভাবতে ভাবতে তিতাসের মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কনকনে শীতের মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো ওর। নিঝুম রাত্রি নেমে এসেছে। অচিন্ত ছোট্ট একটা স্টোভে রুটি আর আলুর দম চাপিয়েছে। সমাদৃত এক দৃষ্টে তাকিয়েছিল রাত্রির তারা ভরা আকাশের দিকে। চাঁদ ঢাকা পড়ছে ছেঁড়া ছেঁড়া মেঘে। এরই মধ্যে হঠাৎ অচিন্ত বলে উঠল, পাঁচুদা কিন্তু দারুণ গল্প বলতে পারে, কি বলিস? পুরোটাই আগে গোড়া গল্প বলতে চাইছিস? গল্প ছাড়া এটাকে আর কি বলবি? অঙ্কের টিচার হয়ে তোর কি মনে হয় বলতো এই ঘটনাটা বিশ্বাসযোগ্য? সবটা হয়তো বিশ্বাসযোগ্য নয়, তবে পুরোটা উড়িয়ে দেওয়া যায় না। হতেও পারে কিছু ঘটনার প্রাসঙ্গিকতা রয়েছে। রান্না শেষ হলে দুজনে খাওয়া দাওয়া করে কলেজ বিল্ডিংয়ের দোতলার কোণের একটা ছোট ঘরে পাশাপাশি দুটো ফোল্ডিং খাটে বিছানা পেতে শুয়ে পড়ল। অচিন্ত কানে হেডফোন নিয়ে পছন্দের হিন্দি গান শুনতে লাগলো। একটু পরে চোখ জুড়ে এলে সে ঘুমিয়ে পড়বে। সমাদৃতর ঘুম এলো না। চোখ বুজে শুয়ে শুয়ে সে আজ সকালের কথাগুলো ভাবছিল। ভাবতে ভাবতে একসময় ওরও চোখে ঘুম নেমে এলো। আধো ঘুমের মধ্যে হঠাৎ ওর মনে হলো অনেক দূর থেকে যেন একটা হালকা বাঁশির শব্দ ভেসে আসছে। খুব অদ্ভুত ঘা শিরশিরে একটা শব্দ, মৃত্যুর স্রোতের মতোই ঠান্ডা। আধো ঘুমের মধ্যে হঠাৎ সজাগ হয়ে উঠল সমাদৃত। না, আর শোনা যাচ্ছে না সেই শব্দটা। তাহলে পুরোটাই কি ওর মনের ভুল? কান পেতে শব্দটা আবার শোনার চেষ্টা করলো সে, কিন্তু সেই শব্দ আর শোনা গেল না। পরদিন সকালে যথাসময় কলেজ এলো তিতাস। তবে আজ ওর মন ক্লাসে কিংবা আড্ডায় নেই। দুটো পিরিয়ডের ক্লাস হয়ে যাওয়ার পর অ্যাটেন্ডেন্সের খাতা স্টাফ রুমে রেখে তিতাস ক্যান্টিনের দিকে এগোলো। ক্যান্টিনে পাঁচুদা যথারীতি অন্য দিনের মতোই সকালে স্টাফদের জন্য টিফিন তৈরি করছে। বেশ কড়া করে 1 কাপ চা করো তো পাচুদা। তিতাস বলল। তারপর ক্যান্টিনে একটা বেঞ্চের ওপর বসে খোশ মেজাজে গল্প জুড়ল। এই কথা সে কথার পর একটু পরে আসল কথাটা পারল তিতাস। আচ্ছা পাচুদা, এই কলেজটার উত্তর দিক কোনটা বলতে পারো? উত্তর দিক ওই দিকটা, যেদিকে ওই সবজির ক্ষেত রয়েছে। তিতাস তাকিয়ে দেখল পাঁচুদা যেই দিকে নির্দেশ করছে সেই দিকে প্রাচীরের ওপাশে প্রায় 100 মিটার দূরত্বে রয়েছে একটা বটগাছ।
তার থেকেও বেশ খানিকটা দূরে দেখা যায় একটা মন্দির। কলেজের দোতলার বারান্দা থেকেও সেগুলো দেখতে পাওয়া যায়। কলেজের ওই দিকে 3টে ক্লাসরুম আছে, সেখানে নিয়মিত ক্লাস হয়। ওই ঘরগুলোয় রহস্যজনক কিছু থাকতে পারে বলে মনে হলো না তিতাসের। তিতাস আবার প্রশ্ন করল, আচ্ছা পাচুদা, ওই যে কলেজ থেকে দূরে একটা মন্দির আছে না, ওখানে কি আছে বলো তো? কোন গ্রাম আছে? মন্দিরের লাগোয়া জায়গাতে কি কেউ থাকে নাকি এখন? হ্যাঁ, গ্রাম তো একটা আছেই, তবে সেটা আরো মাইল খানেক দূরে। মন্দিরের কাছাকাছি একটা ছোট্ট ঘর আছে। অনেক দিন আগে একজন পুরোহিত মশাই ওই ঘরে থাকতেন। তবে এখন ওই মন্দিরে যিনি পুজো করেন তিনি দিনে একবার এসে পুজো করে চলে যান। এখন আর ওখানে কেউ থাকে না। ঘরটায় পুজোর সামগ্রী থাকে। যিনি থাকতেন তিনি অনেক কাল আগেই মারা গেছেন। তিতাসের মাথায় বিদ্যুৎ খেলে গেল। মন্দিরটা যেখানে রয়েছে সেটা একেবারে উত্তর দিক। সেই দিকেই রয়েছে একটা ঘর, অর্থাৎ উত্তরের ঘর। তাহলে ওদের কলেজের পূর্ব দিকের ঘর নিয়ে এত চাপানোতর কিসের? তার পেছনে আবার কি রহস্য রয়েছে? তিতাসের মাথায় জিলিপির প্যাঁচের মতো জট পাকিয়ে যাচ্ছিল সব। না, পুরো বিষয়টা নিয়ে সমাদৃতর সাথে একবার আলোচনা করতে হবে। অচিন্তকে এখনই কিছু বলাটা ঠিক হবে না। ও যেরকম পেট পাতলা ছেলে, কাকে কখন কি বলে ফেলবে, তারপর একটা না একটা ঝামেলা সৃষ্টি হবে। সেদিন বিকেলে টোটোয় করে বাড়ি ফেরার আগে তিতাস সমাদৃতকে বলল, আজ সন্ধেবেলায় একবার আমার ভাড়া বাড়িতে আসতে পারবি? কিছু দরকারি কথা ছিল। অচিন্ত পাশেই দাঁড়িয়েছিল। তামাশা করার সুযোগটা সে ছাড়তে পারল না। নাটকীয় ভঙ্গিতে গলা ঝেড়ে এসে বলে উঠল, প্রেম আলাপের জন্য সোজা বাড়িতেই ডাকছিস? ঠিকই আছে, চলে যা সমাদৃত। এমন সুযোগ কি কেউ আর হাতছাড়া করে? আচ্ছা, আমাদের সঙ্গে অচিন্ত গেলেও তো ভালো হতো। হয়ে এই সময়টা একা থাকবে কলেজে? আরে বাবা, ও সব আজব গল্প মাথা থেকে বাদ দে। আমি একা দিব্যি থাকতে পারবো। আর কিছুক্ষণেরই তো ব্যাপার। তুই তো একটু পরেই চলে আসবি। রাজা কাকাকে বলে রাখবি, তোকে টোটোয় করে পৌঁছে দিয়ে যাবে। সমাদৃত অগত্যা রাজি হয়ে গেল। কলেজ থেকে সবাই একে একে বিদায় নিল। অচিন্ত ঠিক করল একা এই সময়টুকু একটা দুর্ধর্ষ ওয়েব সিরিজ দেখে কাটাবে। উষাকে আজ একবারও দেখতে পায়নিও। না, ওর মাথা থেকে উষার ভূত নামাতেই হবে যেমন করে হোক। এভাবে চলা যায় না। এরকম ভুলভাল অবসেশন, সেটা থেকে বেরিয়ে আসতে হবে ওকে। তিতাসের স্টাডি রুমে সমাদৃত থম মেরে বসেছিল কিছুক্ষণ। পুরো ঘটনাটা শুনে সেটাকে মগজস্থ করতে বেশ খানিকটা সময় লাগলো ওর। মিনিট খানিক পর সমাদৃত বলল, তুই শিওর যে মন্দিরের পাশের ওই ঘরটায় গুপ্তধন রয়েছে? ইয়েস, আমি ড্যাম শিওর ওটা গুপ্তধন ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা কম। আমি শুধু কলেজের পূর্ব দিকের ঘরের হিসাবটা মেলাতে পারছি না কিছুতেই। তুই আমাকে একবার ধাঁধা লেখা কাগজটা দেখাতে পারবি? হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবো না? ইতিমধ্যে দরজার কলিং বেলটা বেজে উঠল। তিতাস গিয়ে দরজা খুলতে যিনি ভেতরে ঢুকে এলেন তার মুখের দিকে তাকালে সম্ভ্রম জাগে। লম্বা চেহারার এক ভদ্রলোকের চোখে চশমা, চুলে এবং দাড়িতে হালকা পাক ধরেছে। তিতাস ভদ্রলোকের সাথে সমাদৃতর পরিচয় করিয়ে দিয়ে বলল, ইনি হচ্ছেন প্রফেসর সেন। এনার কথাই তোকে বলেছিলাম। আসুন স্যার, আমরা ধাঁধাটা নিয়ে বসি এবার। আর ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, এ হলো সমাদৃত, আমার ফিয়ান্সে। আর সমাদৃত ইনি হলেন প্রফেসর সেন। সমাদৃতর সাথে প্রফেসর সেনের আলাপ পর্ব শেষ হলে ওরা তিনজন ছোট্ট ডায়েরিতে লেখা ধাঁধাটা নিয়ে বসল। মিনিট 15 খানিক পর প্রফেসর বললেন, কি হে, তোমরা ধাঁধাটা পড়ে কিছু বুঝতে পারলে? তিতাস এবং সমাদৃত দুজনেই ঠোঁট উল্টে ঘাড় নেড়ে জানালো না। প্রফেসর সেন বললেন, শোনো, প্রথমের দুটো লাইন আমি বিলক্ষণ বুঝতে পেরেছি।
তোমাদের কলেজের পূর্ব দিকের যে ঘরের দরজা খোলা হয়েছে কিছুদিন আগে, সেই ঘরের কথাই বলা হয়েছে। প্রথম ভোরের আলো, তারপরে সূর্যি মামা ভালো, এবং অতঃপর সেই দিকেতেই ঘর। আরও একটা বিষয়, আমি এই এলাকায় বহুদিন যাবৎ রয়েছি। আমি খুব ভালো মতোই জানি আগে কলেজের ওই পূর্ব দিকের ঘরে সরস্বতী পুজোর নানান কাজকর্ম হতো। পুজোর সরঞ্জাম সবই রাখা হতো ওই ঘরে। এই যেখানে এই ছড়ার মধ্যে চাঁদমালার উল্লেখ আছে, ওই কলেজের অনেক ছাত্রী আগে আমার কাছে টিউশন পড়তো। তারাই বলেছিল কোথায় কোথায় ভোরের প্রথম আলো পূর্ব দিকেই দেখা যায়। আর সেই দিকেতে ঘর বলতে পূর্ব দিকের ঘরকেই বোঝানো হয়েছে। তিতাস উত্তেজিত হয়ে বলল, ঠিক বলেছেন স্যার, এটা তো আমাদের মাথাতেই আসছিল না। এখানে পূর্ব দিকের ঘরের কথাই বলা হয়েছে, কিন্তু পরের লাইনগুলো কি বলতে চেয়েছে সেটাই তো ঠিক বুঝতে পারছি না। শোনো, এর জন্য আমাদেরকে ওই নির্দিষ্ট ঘরে পৌঁছাতে হবে, না হলে আমরা কিছুই ঠিক করে বুঝতে পারবো না। সমাদৃত এতক্ষণ চুপ করেছিল, মন দিয়ে দেখছিল ধাঁধাটা। এতক্ষণে কাগজ থেকে মাথা তুলে সে বলল, এখানে ঘৌড় দৌড়ের মাঠের কথা লেখা হয়েছে। আমার মন বলছে কলেজের পেছনে যে বিশাল মাঠটা রয়েছে না, যেটা পেরিয়ে গিয়ে ওই মন্দিরটা রয়েছে, এখানে সেই মাঠের কথাই বলা হয়েছে। আজ রাত্রেই একবার যেতে পারলে ভালো হতো। সমাদৃত, তোর কাছে তো কলেজের চাবি আছেই, মানে পূর্ব দিকের ঘরটা খুলতে পারবি তো? সেটা নিশ্চয়ই পারবো, যদিও এই ব্যাপারে একবার পারমিশন নেওয়াটা দরকার। কিন্তু বুঝতেই তো পারছিস, সেই কাজ করতে গেলে ঘর খুলে দেখা আর হবে না। অতএব চুপিসারে গিয়ে কাজটা সারতে হবে। তারপর যেমন করেই হোক ওই ঘরে তালা দিয়ে চলে আসতে হবে। তবে আমরা তৈরি হয়ে যাব। আমার মন বলছে মাঠ পেরিয়ে আমাদেরকে ওই মন্দিরের পাশের উত্তরের ঘরে যেতে হবে। পাঁচুদা ঠিকই বলেছে, ওটাই উত্তরের ঘর, আর ওই ঘরেই সব রহস্য লুকিয়ে রয়েছে। আমি কলেজে ফিরে গিয়ে অচিন্তকে সবটা জানাই। ওর প্রতিক্রিয়াটাও একবার জানতে হবে আমাদের। জানিস তো, ছেলেটা এমনি একটু ইমোশনাল গোছের, ওকে বুঝতে সময় লাগবে। তোরা তো তখন তৈরি হ। এদিকে আমি আপাতত রওনা দিই। অচিন্ত খুব মনোযোগ দিয়ে দেখছিল ওয়েব সিরিজটা। ওর সামনে একটা টিফিন ক্যারিয়ারে কচুরি আর খেজুর গুড়ের পায়েস রাখা আছে। এটা অচিন্তর ভীষণ প্রিয় খাবার। কপাল ভালো থাকলে এই শীতে ভাগ্যে এমন খাবার জুটে যায়। তিতাসেরা চলে যাওয়ার পর প্রিন্সিপাল স্যারের সাথে দেখা হয়েছিল। তিনি প্যাকেটটা ওকে হাতে দিয়ে বলেছিলেন, আগামীকাল খেয়ে জানিও কেমন হয়েছে। আমার মাসির হাতের বানানো, সবাইকে দেওয়া হয়েছে, শুধু তোমারটাই বাকি ছিল। প্যাকেটটা খুলতে মনের মতন খাবার পেয়ে অচিন্ত একাকিত্বের বিরক্তি প্রায় ভুলেই গিয়েছিল। মন দিয়ে ওয়েব সিরিজটা দেখতে দেখতে হঠাৎ ওর মনে হলো মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, চোখ দুটো কেমন যেন ভারী হয়ে আসছে ক্রমশ। ফোনটা বন্ধ করে একটু বারান্দা থেকে বেরিয়ে এলো অচিন্ত। বাইরের বাতাস গায়ে লাগলে শরীরটা একটু ভালো লাগবে হয়তো। অচিন্তর মনে হলো ওর শরীরটা কেমন যেন হালকা ফুরফুরে হয়ে যাচ্ছে। মেঘনার কথা মনে পড়তে লাগলো বারবার। ইস, এমন একটা রাতে মেঘনা যদি ওর পাশে থাকতো। কিন্তু এখানে তো মেঘনা নেই, সে জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না। তবে একজন আছে যাকে দেখলে অচিন্তর মেঘনার কথা মনে পড়ে। বড্ড ভালো লাগে অচিন্তর। এই নিরিবিলি নিঝুম রাতে একাকী থাকতে থাকতে অচিন্তর মনে হলো একবার যদি সেই মানুষটার দেখা পাওয়া যেত, দারুণ ভালো লাগতো। তাহলে কি মনে হতে কলেজের পেছন দিকের দরজার কাছে অচিন্ত এসে দাঁড়ালো। একটা সিগারেট খেতে ইচ্ছে করলো ওর। পকেট থেকে দেশলাই বের করে সিগারেটটা ধরাতে যাবে, এমন সময় ওর চোখের সামনে ভেসে উঠল খুব চেনা একটা অবয়ব। শ্যামলা গায়ের রং, এক রাশ নদীর ঢেউয়ের মতো চুল, পিঠের ওপর পড়েছে মেয়েটার। চাঁদের আলোয় অপূর্ব মায়াবী লাগছে তাকে।
এক অদ্ভুত নেশা ধরানো কণ্ঠে মেয়েটা ডাকলো অচিন্তকে। মাস্টার মশাই, আমি উষা। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের সাথে কথা বলবেন না? মাথাটা কেমন ঘুরে উঠল অচিন্তর। ও যা দেখছে সেটা কি আদেও ঠিক দেখছে? এখন এত রাত্রে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর চোখের সামনে, কিন্তু কেন? তবে এই যুক্তিবোধের শীতল বরফ ওর মন থেকে গলে যেতে কয়েক মুহূর্তের বেশি সময় লাগলো না। তার পরিবর্তে সেখানে জায়গা করে নিল আকাঙ্ক্ষার এক উষ্ণ স্রোত। গ্রিলের দরজার দিকে তাকিয়ে অচিন্ত লক্ষ্য করল তাতে তালা দেওয়া নেই। ঘোরের মধ্যে ওর মনে হলো তালাটা হয়তো ও নিজেই দিতে ভুলে গিয়েছিল যাওয়ার সময়। আর দেরি করল না অচিন্ত, গায়ে সবটুকু শক্তি দিয়ে খুলে সরিয়ে দিল দরজাটা। তারপর দ্রুত বেরিয়ে এলো কলেজের বাইরে। ওর মাথার মধ্যে যুক্তি জ্ঞান কেমন যেন গুলিয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে এসে মেয়েটির উদ্দেশ্যে তাকালো অচিন্ত, কিন্তু কোথায় সে? মেয়েটির নাম ধরে বার কয়েক ডাকাডাকি করেও তার সাড়া পেল না অচিন্ত। মাথার যন্ত্রণাটা ক্রমশ বাড়ছে। ঝোপঝাড় ঘেরা একটা জায়গার দিকে কয়েক পা এগিয়ে গেল অচিন্ত। আর ঠিক তারপরেই একটা শব্দ কানে আসতে ঘোরের মধ্যেও অচিন্ত সারা শরীর হিম হয়ে উঠল। শব্দটা একটা বাঁশির শব্দ। শুনলেই মনে হয় পুরো পৃথিবীটা যেন আতঙ্কে থমকে গেছে। হাড় কাঁপানো শীতের সাথে চুক্তি করে ওই শব্দ যেন ভয়ঙ্কর কোনো খেলা খেলে চলেছে প্রতি মুহূর্তে। হঠাৎ মাথার পেছনে ভারী কিছুর আঘাত অনুভব করলো অচিন্ত। তারপরে চাঁদের আলো আর তারা ভরা আকাশের সৌন্দর্যে পরিপূর্ণ পৃথিবীটা ক্রমে ঝাপসা হয়ে উঠল ওর চোখের সামনে। রাত্রি 8টা নাগাদ কলেজের সামনে এসে দাঁড়ালো টোটোটা। টোটোর ভাড়া কোনো মতে মিটিয়ে দিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কলেজের দিকে এগোলো সমাদৃত। এখনই গিয়ে অচিন্তকে পুরো প্ল্যানটা বুঝিয়ে বলতে হবে। তারপর ডিনার সেরে আজ রাতেই লেগে পড়তে হবে কাজে। অ্যাডভেঞ্চার সমাদৃত দারুণ লাগে, তার উপর যদি তিতাস এবং প্রফেসর সেনের মতো পার্টনারকে সেই অ্যাডভেঞ্চারে বন্ধু হিসেবে পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। কলেজের পেছন দিকের গ্রিলের গেটের সামনে এসে পৌঁছাতেই থমকে দাঁড়ালো সমাদৃত। দরজাটা এরম হাট করে খোলা কেন? অচিন্ত কি দরজা লাগাতে ভুলে গিয়েছে? কিন্তু এত বড় ভুল করার ছেলে সে তো নয়। মুহূর্তের মধ্যেই সজাগ হয়ে উঠল সমাদৃত। ওর ষষ্ঠেন্দ্রিয় ওকে জানান দিচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। সাবধানে পা টিপে টিপে দোতলার নিজেদের বিশ্রামের ঘরে গিয়ে সমাদৃত দেখল অচিন্ত সেখানে নেই। ফোল্ডিং খাটের ওপর বিছানা পাতা, মোবাইল ফোনটাও রয়েছে, অর্থাৎ অচিন্ত এখানে রীতিমতো শোবার বন্দোবস্ত করেছিল। তারপরে হঠাৎ কি হলো যে এত রাত্রে এই ঠান্ডার মধ্যে বাইরে যেতে হলো ওকে? ওয়াশরুমের দিকে গিয়ে একবার দেখল সমাদৃত, না সেখানে কেউ নেই। অচিন্ত নাম ধরে বেশ কয়েকবার ডাক দিল সে, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। সমাদৃতর বুঝতে দেরি হলো না, ওর সন্দেহ অমূলক নয়। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সমাদৃত ফোন করলো তিতাসকে। হ্যালো হ্যালো তিতাস, শোনো না, একটা সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে। অচিন্তকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কলেজে এসে থেকে অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও নেই ছেলেটা। ওর জিনিসপত্র যেমনকার তেমনই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে হঠাৎ করেই কোথাও উধাও হয়ে গিয়েছে। তুই যত তাড়াতাড়ি সম্ভব এখানে আয় তিতাস। প্রায় মিনিট 15 পর সমাদৃত কলেজের দোতলার জানালা দিয়ে একটা মোটর বাইকের হেডলাইটের আলো দেখতে পেল। তার কিছুক্ষণ পরেই ওর ফোনের রিংটনটা বেজে উঠল।
ফোনটা রিসিভ করতে তিতাস বলল, হ্যালো সমাদৃত, শোন, আমি আর প্রফেসর সেন চলে এসেছি। বাইরে অপেক্ষা করছি তোর জন্য। তুই তাড়াতাড়ি নিচে নেমে আয়, আমরা অপেক্ষা করছি তোর জন্য। সমাদৃত তড়ি ঘড়ি হাতে মোবাইল আর একটা টর্চ নিয়ে নিচে নেমে এলো। প্রফেসর সেন বললেন, আরে আমার মনে হচ্ছে অচিন্তের সঙ্গে সেই একই ঘটনাই ঘটেছে, যা আজ থেকে প্রায় 15 বছর আগে অঙ্কের টিচার অনিকেত বাবুর সাথে ঘটেছিল। চলো চলো, আমরা একটা কাজ করি, আমরা ওকে একটু খুঁজে দেখি চারিদিকে। তবে আমার রীতিমতো ভয় করছে অচিন্তের ক্ষেত্রে ঘটনাটা আরও বাড়াবাড়ি পর্যায়ে না পৌঁছয়। প্রফেসর সেনের কথা মতো কলেজের পেছন গেটের আশেপাশে রুদ্ধশ্বাসে খুঁজতে শুরু করলো ওরা তিনজন। তবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই পাওয়া গেল অচিন্তকে। অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সে। মাথায় সামান্য আঘাত লেগেছে বলে মনে হলো। মাথার পেছন দিকটা ফুলে রয়েছে। অচিন্তকে ধরাধরি করে তুলতে ওর হাতের মুঠোয় একটা চিরকুট পাওয়া গেল। তাতে লেখা, সাবধান, এখান থেকে ফিরে যাও। এখানে বেশি দিন একা রাত কাটালে বেঁচে ফিরতে পারবে না। কোনো সাধারণ মানুষ বাঁচাতে পারবে না তোমাদের। চিরকুটের লেখাগুলো কোনো নির্দিষ্ট মানুষের হাতের লেখা নয়, কোনো না কোনো জায়গা থেকে কেটে বসানো হয়েছে শব্দগুলো। চিরকুটের লেখা নিয়ে আপাতত চিন্তা ভাবনা করার কোনো অবকাশ রইল না ওদের কাছে। প্রফেসর সেন নিজের ভাইকে ফোন করে একটা ভাড়ার গাড়ি নিয়ে আসতে বললেন যত দ্রুত সম্ভব। অচিন্তর চোখে মুখে জল ছিটিয়ে দিতে লাগলো তিতাস। সমাদৃত ওর কানের কাছে মৃদু গলায় নাম ধরে ডাকলো কয়েকবার। কিছুক্ষণ পরই প্রফেসর সেনের ভাই একটা ভাড়ার গাড়ি আর কয়েকজন বন্ধু সহযোগে এসে উপস্থিত হলো। ততক্ষণে অচিন্তরও জ্ঞান ফিরে এসেছে, তবে সে মাথা তুলে সোজা হয়ে দাঁড়াতে পারছে না ঠিক করে। প্রফেসর সেন তার ভাই এবং তার বন্ধুদের উদ্দেশ্যে বললেন, শোন নায়ুষ, এই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি কর। আর আমাকে ফোন করে অবশ্যই খবর দিতে থাকবি কিছুক্ষণ পর পর। ডাক্তার কি বললেন সমস্ত খবর আমাকে দিবি। আমরা এখন যেতে পারবো না, আমাদের কিছু অফিসিয়াল কাজ আছে এখন। তুই একে নিয়ে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যা। প্রফেসর সেনের কথা মতো তার ভাই এবং তার বন্ধুরা ধরাধরি করে অচিন্তকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেল। ওরা চলে গেলে তিতাস বলল, তাহলে আমাদের কি এবারে মিশন শুরু করা উচিত? প্রথমে তো পূর্ব দিকের ঘরটায় যেতে হবে। ধাঁধার সংকেত মতো পূর্ব দিকের ঘরের নির্দিষ্ট জায়গায় এমন কোনো একটা চাবিকাঠি আছে যার মাধ্যমে আমরা মন্দিরের ওই ঘরের গুপ্ত রহস্য উদ্ধার করতে পারবো। হ্যাঁ চলো চলো, আর দেরি করা যাবে না। তিতাস, প্রফেসর সেন আর সমাদৃত ধীরে ধীরে হেঁটে এগিয়ে চলল গন্তব্যের দিকে। দোতলার পূর্ব দিকের ঘরের চাবিটা খুঁজে পেতে অসুবিধে হলো না। কলেজের গেটের চাবির থোকার মধ্যেই পাওয়া গেল চাবিটা। ঘরের মধ্যে ঢুকে তন্ন তন্ন করে ওরা খুঁজে চলল চারিদিক। তিতাস সমাদৃতর উদ্দেশ্যে বলল, তোর ছড়াটা মুখস্থ আছে তো? সমাদৃত উত্তরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো দেরাজের ভেতর থেকে একটা ছোট বাক্স খুঁজে পাওয়া গেল। বাক্সটা দেখতে মোটেই সাধারণ নয়। কাঠের ছোট বাক্সটার উপরে খাঁজ কাটা বিভিন্ন রকম নকশা আঁকা। বাক্সটা দেখতে পেয়ে সমাদৃত বলে উঠল, আমার মনে হয় এই বাক্সটার কথাই বলা হয়েছে ওই ধঙ্গার ছড়ায়। কারণ মনে আছে ছড়ার একটা লাইনে লেখা ছিল, লোহার মধ্যে কাঠ। আশেপাশের সব বাক্স টাক্সগুলো বেশিরভাগ লোহার। এরকম অদ্ভুত দর্শন কাঠের বাক্স আর একটাও কিন্তু নেই এই ঘরে। দেরাজে যে কটা বাক্স রয়েছে সেগুলো ওর সাথে সব অ্যাটাচড। বাক্সটা খুলতে বিশেষ কষ্ট করতে হলো না ওদের কাউকে। বেশ সহজেই খোলা গেল সেটা। আর সে বাক্সের ভেতর থেকে বেরিয়ে এলো অদ্ভুত দেখতে 5-5টা ছোট্ট ছোট্ট চাবি। প্রত্যেকটা চাবির মাথায় একটা করে ঘোড়ার মুখের মতো চিহ্ন। চাবিগুলো দেখে তিতাস একরকম চিৎকার করে বলে উঠল,
এই তো সেই চাবি পাওয়া গেছে, যেটা আমরা খুঁজছিলাম। আমরা সেটা পেয়ে গেছি স্যার। তুমি এতটা শিওর হয়ে বলছো কি করে? এই চাবি যে আমাদেরকে গুপ্তধন খুঁজে পেতে সাহায্য করবে, সেটা এতটা নিশ্চিতভাবে তুমি কি করে বলছো? আপনারা মনে হয় ওই ডায়েরিটা ভালো করে দেখেননি স্যার। ডায়েরিটায় প্রায় প্রত্যেক পাতাতেই এরকম একটা করে ঘোড়ার মুখ আঁকা ছিল। অবিকল এরকমই দেখতে সেগুলো, যেমনটা চাবিগুলোর মাথার উপর রয়েছে। আর তাছাড়া ছড়াতেও তো লেখা ছিল ঘোড় দৌড় মাঠ। তাহলে আর দেরি কিসের? চলো আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। রাত 10টা। ঠান্ডা কনকনে হাওয়ার দাপটে প্রকৃতি যেন গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। শীতের ভারী পোশাকে আপাদ মস্তক নিজেদের মুড়ে হেঁটে চলল ওরা তিনজন। চাঁদের স্নিগ্ধ আলোয় দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। কলেজের বিল্ডিংয়ের থেকে বেরিয়ে ওদের হাঁটতে হচ্ছে ফাঁকা ধুধু একটা জনহীন মাঠের পথ ধরে। তিতাস এবং সমাদৃত একটু থমকে দাঁড়িয়ে তাকিয়ে দেখে নিল চারপাশটা, কেউ বা কারা তাদের অনুসরণ করছে কিনা। তারপর আবার হেঁটে চলল সামনের দিকে। সমাদৃত মৃদু স্বরে বলল, আচ্ছা, আমরা কি এতটা হঠকারিতা করে ঠিক কাজ করেছি? না মানে, যে বা যারা অচিন্ত আর হাতের মুঠোয় ওই হুমকি চিঠি রেখে গিয়েছে, তারা তো যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ করতে পারে। আমাদের কাছে তো নিজেদের রক্ষা করবার মতন অস্ত্র তেমন কিছুই নেই। কেবল হাতে করে 3টে লাঠি নিয়ে এসেছি তিনজন। তবে যে বা যারা আমাদেরকে কলেজ থেকে তাড়ানোর চেষ্টা করছে, তারা নিশ্চয়ই গুপ্তধনের ব্যাপারটা জানে। গুপ্তধন উদ্ধার করাটাই ওদের আসল উদ্দেশ্য। ওদের কাছে তো আরো সাংঘাতিক অস্ত্র থাকতেই পারে। হ্যাঁ, সে কথা আমি আগেই চিন্তা করেছি এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করেই আমি এখানে এসেছি। তোমাদের এটা নিয়ে ভাবতে হবে না সমাদৃত। আপাতত ভাবো গুপ্তধন কি করে উদ্ধার করা যায়। মনে রাখবে, ফোকাস সাফল্যের চাবিকাঠি। আর একটা কথা জেনে রাখো, গুপ্তধন যতক্ষণ না উদ্ধার হচ্ছে, ততক্ষণ ওই সমস্ত আততায়ীরা আমাদের উপর কোনো রকম আক্রমণ করতে পারবে না। এ বিষয়ে তোমরা একেবারে নিশ্চিন্ত থাকতে পারো। মন্দিরের একেবারে কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ল ওরা তিনজন। মন্দিরের মেরামতি বহুকাল হয়নি। মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে মা কালীর মূর্তি। প্রফেসর সেন বললেন, চলো মন্দির লাগো ওই ঘরটার দিকে এগোনো যাক। একরকম একটা ভাঙা চোরা ঘরের দরজায় বেশ বড় সড়ো ঝকঝকে একটা তালা ঝোলানো। সেটা দেখে মুচকি হেসে প্রফেসর সেন বললেন, ঘরটির গুরুত্ব যে অপরিসীম, তা তার তালার ওজন দেখেই বোঝা যাচ্ছে। আপাতত এটা ভাঙতে হবে। সমাদৃত, তুমি বরং একটা কাজ করো, আশেপাশে একটু খুঁজে দেখো কোনো পাথরের টুকরো পাও কিনা। সমাদৃত যথারীতি খানিক খোঁজাখুঁজির পর একটা ভারী পাথরের টুকরো খুঁজে নিয়ে এলো। সেটা দিয়েই কিছুটা বল প্রয়োগ করার ফলে ভেঙে গেল তালাটা। ওরা তিনজন রুদ্ধশ্বাসে ভেতরে ঢুকে এলো। ঘরের মধ্যে জ্বলে উঠল 3-3টে টর্চ। বাইরে থেকে দেখতে যতটা ভাঙাচোরা এবং পরিত্যক্ত মনে হচ্ছিল, ঘরটার ভেতরের চেহারা ততটাও মলিন হয়ে যায়নি। আসবাবপত্র তেমন কিছু না থাকলেও পুজোর কিছু সামগ্রী সেখানে রয়েছে। দুটো কুলুঙ্গিতে প্রদীপ জ্বালানোর মতো কিছু সরঞ্জাম দেখা গেল। ঘরের চারিদিকটায় ভালো করে চোখ বুলিয়ে দেখল ওরা তিনজন। এহেন সাদামাটা ঘরে যে কিভাবে বহু মূল্যবান কোনো সম্পদ অথবা গুপ্তধন খুঁজে পাওয়া যেতে পারে, তা কিছুতেই যেন মাথায় ঢুকল না ওদের। কয়েক মিনিট নীরবেই কাটল। তারপর প্রফেসর সেন হঠাৎ নড়ে চড়ে উঠলেন। তিতাস দেখল তার বুদ্ধিদীপ্ত চোখ জোড়া দেওয়ালের বড় কুলুঙ্গিটার উপর নিবদ্ধ। বড় কুলুঙ্গিটার উপর এবার চোখ পড়ল সমাদৃত আর তিতাসে। কুলুঙ্গিটার ভেতর দিকের দেওয়ালে কিসের যেন একটা শক্ত পাটাতন রয়েছে। প্রফেসর সেন ধীরে ধীরে এগিয়ে গেল সেই দিকে। তারপর হাত দিয়ে চাপ দিয়ে
সরানোর চেষ্টা করলো সেই কাঠের পাটাতনটা, কিন্তু সেটা সরল না। দেখে তো মনে হচ্ছে এটাকে কেউ শক্ত করে শুরু থেকে এঁটে রেখে দিয়েছে এখানে। এই কাঠের পাটাতনের পেছনে কি দেওয়াল নেই? কাঠের পাটাতনের ওপর ধুলোর পরত জমে গিয়েছিল। হাত বুলিয়ে সেটা সরাতেই তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট চাকার মতো অংশ। প্রফেসর সেন বললেন, এই জিনিসটাকে ঘোরাতে হবে। তিতাস, মনে আছে তোমার? এরকম একটা চিহ্ন ডায়েরির একটা পাতায় আঁকা ছিল। ও আচ্ছা, রাইট রাইট, এবার বুঝতে পেরেছি। বেনি আসহ কলা। আসলে এই জিনিসটাকে খোলারই একটা সংকেত। সমাদৃত, তুমি তো কঠিন ডেকোডিং এর মাস্টার মাইন্ড। অন্তত তিতাস তো আমাকে তাই বলেছে। ওই ধাঁধার মধ্যে কোনো একটা সাংকেতিক সূত্র আছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। প্রফেসর সেনের কথা মতো সমাদৃত ডায়েরির ওই পাতাটা বের করল। তারপর তার উপর টর্চ তুলে ধরে বারবার দেখতে লাগলো অক্ষরগুলো। মিনিট পাঁচেক পর সে প্রায় চিৎকার করে বলে উঠল, এই রেখা পেয়ে গিয়েছি। দেখুন প্রফেসর, বেনিয়া সহ কলা। আসলে রামধনুর 7টা রঙের নাম। এবারে রামধনুর 7টা রঙের বাংলা নামগুলো লিখে ফেলতে হবে। ধরুন বে অর্থাৎ বেগুনি, অর্থাৎ বে এর নিচে ভায়োলেট লিখতে হবে। ভায়োলেট শব্দটা ইংরেজি অক্ষর ভি দিয়ে শুরু হয়, রাইট? এখন বলতো তিতাস, ভি ইংরেজি বর্ণমালার কত নম্বর লেটার? তিতাস হাতে গুনে বলল, 22। ভি ইংরেজির 22 নম্বর অক্ষর। একদম ঠিক। এবার ধাঁধার কাগজটা ভালো করে দেখো। বে অর্থাৎ ভি এর ঠিক নিচে লেখা রয়েছে 10। এরপরে 22 থেকে 10 বিয়োগ কর, কত হচ্ছে? 12। এরপরে বল যে 12 নম্বরের কোন লেটারটা রয়েছে? প্রফেসর সেন বললেন, 12 নম্বর লেটার অর্থাৎ এল। তার মানে লেফট বোঝানো হয়েছে। ব্রিলিয়েন্ট সমাদৃত, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ স্যার। এরকম ভাবে বের করেছি। ডান বা করে 7 বার ঘোরাতে হবে ওই চাবিটা। আমাকে একটা কলম দিই, আমি পরপর লিখে দিচ্ছি চাবিটা কোন দিকে কবার ঘোরাতে হবে। প্রফেসর সেন সমাদৃতর হাতে পকেট থেকে একটা কলম বের করে দিলেন। তারপর সমাদৃত খসখস করে লিখল কাগজের উপর। কাগজের লেখা অনুসারে তিতাস ধীরে ধীরে চাবিটা বাঁ দিক ডান দিক করে মোট 7 বার ঘোরালো। তারপরেই ঘটল সেই অদ্ভুত ম্যাজিকের মতো ঘটনা। ঘর ঘর শব্দে কাঠের পাটাতনটা সরে গেল, আর তার ঠিক পেছনে দেখা গেল একটা সুড়ঙ্গ। খুবই সরু সেই সুড়ঙ্গ পথ। আবছা অন্ধকারে কতগুলো সিঁড়ির ধাপ দেখা যাচ্ছে, কিন্তু সর কুলঙ্গির রাস্তা দিয়ে সেখানে প্রবেশ করা সম্ভব নয়। হঠাৎ সমাদৃত লক্ষ্য করল কুলুঙ্গির ঠিক নিচে মেঝের ওপর চৌকো একটা দাগ। চৌকো জায়গাটার উপর একটা পা রাখতেই জায়গাটা নড়ে উঠল। সমাদৃত উত্তেজিত গলায় বলল, স্যার এই দেখুন, দেখো তিতাস, এই চৌকোনা আকৃতির জায়গাটা দেখো, এই জায়গাটা নড়ছে। আমার মনে হচ্ছে এইটাই হচ্ছে ওই সুড়ঙ্গ ঘরের প্রবেশপথ। সমাদৃতর কথা মতো ওরা 3 জন সেই নড়বড়ে জায়গাটার উপর হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো এবং সেটিকে ফেলতে শুরু করলো। খুব বেশি কষ্ট করতে হলো না ওদেরকে। কিছুক্ষণ পরেই মেঝের একটা অংশ সরে গেল পাশে। তার ঠিক নিচে দেখা গেল বেশ কয়েকটা সিঁড়ির ধাপ। ওরা 3 জন টর্চের আলো জেলে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। কিছুক্ষণ পরেই ওদের সামনে উন্মুক্ত হলো বহুদিন আগে মাটির তলায় হারিয়ে যাওয়া এক গুপ্ত ঘর। আসার সময় ওপরের ঘরে একটা প্রদীপ জেলে দিয়ে এসেছে তিতাস। সেই প্রদীপের আলো অল্প অল্প পৌঁছাচ্ছে এখানে। পুরো ঘরটায় টর্চের আলো ঘুরিয়ে চারিদিকটা দেখতে লাগলো ওরা। স্যাঁত স্যাঁতে ঘরটায় কোথাও কিচ্ছু নেই, কেবল ঘরের এক কোণায় দেখা গেল একটা লোহার সিন্দুক। তিতাস উত্তেজিত গলায় বলল, হয়তো আমার মনে হয় আমরা যা খুঁজছি তা ওখানেই রয়েছে, ওই সিন্দুকের ভিতরে। তিতাস, সমাদৃত আর প্রফেসর সেন তাড়াতাড়ি করে পৌঁছালো ওই সিন্দুকের কাছে।
সিন্দুকের গায়েও একটা তালা ঝোলানো। সমাদৃতর হাতে তখনও পাথরের টুকরোটা ছিল, সেটা দিয়ে জোরে কয়েকবার আঘাত করতেই ভেঙে গেল তালাটা। ঘোড়ার মুখ আকৃতির চাবির গোছার আর প্রয়োজন হলো না। সিন্দুকের ডালাটা আস্তে আস্তে খুলে ফেলল তিতাস। আর তারপর ওরা যা দেখল তাতে তিনজনেরই চোখ প্রায় ঠিকরে বেরিয়ে আসতে চাইল। সিন্দুকের ভেতরে থরে থরে সাজালো সোনার এবং রূপার মুদ্রা। দেখেই বোঝা যাচ্ছে সেগুলো অনেক পুরানো। কয়েক মুহূর্ত ওদের কারো মুখে বাক্য সরল না। তারপর সমাদৃত বলল, ওগুলো কি আসলেই শোনা? হ্যাঁ, এগুলো সব শোনা। এই ব্যাপারে আমার অন্তত কোনো ভুল হবে না চিনতে। প্রফেসর সেন পকেট থেকে ফোনটা বের করতে যাবেন এমন সময় একটা ঘর ঘর শব্দ কানে আসতে চমকে উঠল তিনজনে। ওপরের দিকে তাকাতেই ওরা দেখল আলোর ক্ষীণ রেখার উৎসটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। উৎকণ্ঠা ও আতঙ্কে ওদের শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। কয়েক সেকেন্ড পরেই ওপর থেকে একটা হিম শীতল কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বর হুমকির সুরে বলল, উত্তরের ঘরের সোনার দিকে নজর দেওয়া পাপ, সে কথা বোধহয় তোরা জানতিস না। এখন সারা জীবন তোদের পস্তাতে হবে। যে অন্ধকারে তোরা নিজের পায়ে হেঁটে ঢুকেছিস, সেখান থেকে আর তোরা কোনোদিনও বেরোতে পারবি না। তিল তিল করে তোদের গুমড়ে মরতে হবে। হিম শীতল সেই কণ্ঠস্বর উচ্চস্বরে হেসে উঠল। তিতাস ভয়ার্ত গলায় ফিসফিস করে বলল, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো বদমাইশ লোক আমাদেরকে ফলো করছিল। এসব পাপতাপ সব বাজে কথা। এতক্ষণে শিওর হয়ে গেল ওরাই অচিন্তর মাথায় আঘাত করেছিল। এই লোকগুলো তার মানে আগে থেকেই জানে এখানে গুপ্তধন আছে। গুপ্তধন যে আছে সে কথা ওরা জানতো। আমার ধারণা কলেজের ওই ঘরটাকে তালাবন্ধ রাখার আসল উদ্দেশ্য তার মানে এটাই। ধাঁধা লেখা কাগজটা যে ওই ঘরেই আছে সেটাই বেটারা জানতো। আমার ধারণা ওরা অনেক দিন ধরেই কলেজের ওই কাগজটার খোঁজ করছিল। অন্য কারোর হাতে যাতে কাগজটা না পড়ে সেই জন্যই এসব ফন্দি ফিকির এঁটেছিল এই লোকগুলো। কিন্তু আমরা এই অন্ধকূপ থেকে বেরোবো কিভাবে? আমরা তো ওদের পাতা জালে পা দিয়ে ফেললাম। আমরা এখন। সমাদৃত উত্তেজিত কণ্ঠে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার কানে ভেসে এলো আলাদা আলাদা রকমের বেশ কয়েকটা শব্দ। তার মধ্যে একটা হলো অন্তত 10-12 জন প্রাপ্তবয়স্ক মানুষের ভারী পায়ের আওয়াজ। পায়ের আওয়াজ শুনে মনে হলো লোকগুলো রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে। ওপরের অট্ট হাসিতে ফেটে পড়া লোকটার গলার আওয়াজ ক্ষীণ হয়ে গেল হঠাৎ। তিতাস আর সমাদৃত দুজনেই দেখল প্রফেসর সেনের মুখে একটা চওড়া হাসি ফুটে উঠেছে। প্রায় ঘণ্টাখানেক পর স্বামী বিবেকানন্দ কলেজের সামনে দাঁড়িয়েছিল তিতাস, সমাদৃত এবং প্রফেসর সেন। ওদের সামনে এখন তারায় ঢাকা খোলা আকাশ। তিতাসের মনে হচ্ছিল এখন ও প্রাণ খুলে শ্বাস নিতে পারছে। ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে লোকাল থানার ওসি অখিলেশ মুখার্জি। তিনি গদগদ কণ্ঠে প্রফেসর এবং বাকি দুজনের উদ্দেশ্যে বললেন, আপনারা আজকে একটা দারুণ কাজ করেছেন প্রফেসর। এই সাহসিকতার বুদ্ধিমত্তার সঠিক পুরস্কার আপনারা খুব শীঘ্রই পাবেন। তবে সম্ভবত খুব শীঘ্রই খবরের কাগজে বিষয়টা নিয়ে ছাপা হবে। এই পুরো সম্পত্তিটা মন্দিরের। আসলে বহু বছর আগে এই মন্দিরের একজন পুরোহিত মশাই ছিলেন। এই বিশাল সম্পদ তাকে দান করেছিলেন এলাকারই জমিদার। তিনি মন্দিরের ওই উত্তর দিকে ঘরটাতেই থাকতেন। সে প্রায় কয়েক প্রজন্ম আগের কথা। মন্দিরের ওই সত্যনিষ্ঠ ধার্মিক পুরোহিত মশাই নাকি সংস্কৃতে লিখে গিয়েছিলেন এই সম্পদের কথা। আপনাদের কলেজের প্রাক্তন প্রিন্সিপাল দিব্যেন্দু বাবু সেই লেখা কোনোভাবে উদ্ধার করেন। সম্ভবত তিনি গুপ্তধনের উৎসও খুব ভালোভাবেই জানতেন। তবে এই যে গ্যাংটাকে আজকে আমরা ধরেছি, তাদের দলের কোনো লোক নাকি ওনার এই গুপ্তধনের হদিস জানার ব্যাপারটা জানতে পারে এবং তারপর থেকেই নাকি তাকে নানাভাবে হুমকি দিতে থাকে এবং নানাভাবে তাকে চাপ দিতে থাকে গুপ্তধনের ঠিকানা
তাদের বলে দেওয়ার জন্য। লোকাল গুন্ডাদের ভয়ে উনি তখন জায়গাটা ছেড়ে যান। তবে খুব কায়দা করে কলেজের দোতলার ওই পূর্ব দিকের ঘরে একটা ধাঁধা বলা কাগজের মধ্যে গুপ্তধনের রহস্যের কথা লিখে সেটাকে লুকিয়ে দিয়ে যান। পূর্ব দিকের ওই ঘরটা আগে কলেজের লাইব্রেরি ছিল। ভদ্রলোকের ইচ্ছা ছিল পরে কখনো এসে তিনি তার কার্য সম্পন্ন করবেন। তাই কলেজ ছেড়ে যাওয়ার আগে কিছু কুসংস্কার ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন ওই ঘরের বিষয়ে। ফলে ওই ঘরে তালা পড়ে। ঘরে থাকা কোনো জিনিস আর কেউ সাহস করে হাত দেয় না। খুব কায়দা করে দরকারি সমস্ত জিনিস আগেই ওই ঘর থেকে সরিয়ে ফেলেছিলেন উনি। ফলে ঘরটা পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ওইভাবে পড়ে থাকে। ইতিমধ্যে আরও একটা ব্যাপার ঘটে। প্রাক্তন প্রিন্সিপাল থাকাকালীন এই কলেজের ক্যান্টিনে কাজ করত একটি অল্প বয়সী ছেলে। সেও ওই দলের সাথে যুক্ত ছিল তখন। পরে লেখাপড়া শিখে একটু লায়ক হয় সেই ছেলেটি। গ্যাংটাও কিন্তু হাল ছাড়েনি। ওরা খুব কায়দা করে ওই ছেলেটাকে কলেজের প্রিন্সিপাল করে কলেজের মাথায় বসায়। ওরা কোনোভাবে জানতে পেরেছিল ওই ঘরে কোনো রহস্য লুকিয়ে আছে। ফলে প্রায় প্রত্যেক দিনই রাত্রে ওরা ওই ঘরটায় খোঁজ চালাতে থাকে। সমস্যা হতো যখন কোনো স্যার কলেজে এসে রাত কাটাতেন। তার একটা বিকল্প রাস্তা অবশ্য তারা তৈরি করেছিল। গভীর রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে সেই গোপন রাস্তা দিয়ে ওই ঘরে ঢুকে চুপিসারে ওরা খোঁজাখুঁজি করত। সমস্যাটা হলো তিতাস ম্যাডামের অনুরোধে ঘরের চাবিটা খুলে দেওয়ার পর ওরা বুঝলো ওদের হাতে সময় কমে এসেছে। যা করার ওদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে। পূর্ব দিকের ঘরে থাকা চাবির গোছা ওরা আপনাদের আগেই খুঁজে পেয়েছিল। তবে ওই চাবি কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেই সূত্র ওরা তখনও খুঁজে পায়নি। বইয়ের ভাঁজের মধ্যে থাকা ছোট ডায়েরিটা ওদের চোখে পড়েনি। ফলে ওরা একটা নতুন ফোন দিয়ে আটলো। 15 বছর আগে প্রাক্তন প্রিন্সিপালের একজন সহকর্মী যিনি এই গুপ্তধনের ব্যাপারে অল্প কিছু তথ্য পেয়েছিলেন, তাকে তাড়াতে ওরা যে পদ্ধতি অবলম্বন করেছিল সেই একই পদ্ধতি অবলম্বন করলো আপনাদের ক্ষেত্রেও। ওরা কোনোভাবে জানতে পেরেছিল গল্পটা আপনারা শুনেছেন। ঘটনাটা এখানে অনেকেই জানে। সেই মতো ওরা আবার রাত্রিবেলায় বাঁশি বাজাতে শুরু করলো। আর তার ঠিক কিছুদিন পর অচিন্ত্যবাবুকে একা পেয়ে তাকে অ্যাটাক করলো। আজ থেকে প্রায় 15 বছর আগে অনিকেতবাবু অর্থাৎ সেই অঙ্কের টিচার ওই গুপ্তধনের ব্যাপারে জানতে পেরেছিলেন। সম্ভবত প্রাক্তন প্রিন্সিপাল দিব্যেন্দুবাবুই ওনাকে কোনো ক্লু দিয়েছিলেন কখনো। সেই সময় তনয়া বলে একটি মেয়ের সাথে পরিচয় হয় অনিকেতবাবু। সেই মেয়েটি তাকে মন্দির সংলগ্ন এলাকার সম্বন্ধে নানান ইনফরমেশন দিত। এক গ্রাম্য মেয়ের ছদ্মবেশে সে প্রায় অনিকেতবাবুর সঙ্গে দেখা করত। তবে অনিকেতবাবু বুঝতে পারেনি যে মেয়েটি আসলে ওই গ্যাংয়ের হয়ে কাজ করে চলেছে। অনিকেতবাবু গুপ্তধন উদ্ধারের কুল কিনারা কিছুই উদ্ধার করতে পারেননি। এদিকে সেই দলটা চাইছিল কোনোভাবে তাকে সরাতে। ফলে তার একটা ফাঁদ পাতল। তনয়ার সাহায্য নিয়ে একদিন তাকে কলেজের বাইরে বার করে আনলো গভীর রাতে। তারপর তাকে মাথায় মোক্ষম আঘাত করলো। হয়তো উদ্দেশ্য হচ্ছিল তাকে প্রাণে মেরে ফেলা, কিন্তু সেটা কোনো কারণে সম্ভব হয়ে ওঠেনি। অনিকেতবাবু খুব জোর প্রাণে বেঁচে যান। তারপরে তিনি বুঝতে পারেন তনয়া বলে মেয়েটি আসলে তাদেরই গুপ্তচর। উনি বুদ্ধিমান লোক ছিলেন। তনয়ার কথা কিংবা গুপ্তধন সন্ধানের কোনো কথাই তিনি প্রকাশ করলেন না। তার বদলে মালতী নামের এক কাল্পনিক চরিত্রকে তৈরি করলেন, যার বাস্তব আসলে কোনো অস্তিত্বই ছিল না কখনো। তিতাস বলল, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না কিছুতেই। অচিন্ত ওই মেয়েটির কথায় কলেজের বাইরে অত রাত্রে বেরিয়ে গেল কেন? সেই কথাটা আমরা অচিন্ত সুস্থ হলেই জানতে পারবো। আপাতত আমাদের বিলাসপুরে ফিরে যাওয়াটা দরকার। আজকে রাতটা তোর বাড়িতে আমাদের থাকার একটা ব্যবস্থা কর। আর অফিসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরস্বতী পুজোর দিন বিলাসপুর কলেজের পুজো মণ্ডপে একটা ঢাকাই লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়েছিল তিতাস। ওর পাশে দাঁড়িয়েছিল প্রফেসর সেন আর সমাদৃত। সমাদৃত আর তিতাসের মন মেজাজ বেশ কিছুদিন ভালো নেই। ইউনিভার্সিটির জীবনে ধুমধুমার সরস্বতী পুজোর কথাটা আজও ওদের মনে পড়ছিল। অচিন্ত শরীরটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এখনো একটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে সে। নীরবতা ভেঙে প্রফেসর সেন বলে চললেন,
সেই মালতী ওরফে তনয়া বলে মেয়েটির কথা তোমাদের বলা হয়নি। তার বয়স এখন প্রায় 35 বছর। সে এই দলের সাথে বহুদিন ধরে যুক্ত। আরও একটা কথা, সেদিন অচিন্তকে তোমাদের কলেজের প্রিন্সিপাল কোনো মাদকদ্রব্য মেশানো খাবার খাইয়েছিলেন, ফলে অচিন্ত নেশা হয়ে যায়, আর তারপরেই ও হ্যালুসিনেট করতে থাকে। একটা জিনিস তো আমার কাছে পরিষ্কার, তনয়া বলে মেয়েটি 12 বছর আগে অনিকেত বাবুর প্রেমিকা ছিলেন না। তিনি অনিকেত বাবুকে গুপ্তধনের ব্যাপারে ইনফরমেশন দিতেন, আবার একই সঙ্গে ওই দলের গুন্ডাদেরও বিভিন্ন ইনফরমেশন দিত। কিন্তু আমাদের অচিন্ত, সে তো এসব গুপ্তধনের বিষয়ে বিন্দু বিসর্গও জানতো না। তাহলে তাকে কি সত্যি উষা বলে কোনো মেয়ে ফাঁদে ফেলতে চেয়েছিল? উষার ব্যাপারটা আমার কাছে এখনো ক্লিয়ার হয়নি। ওই দলের যতগুলো লোক ধরা পড়েছে তার মধ্যে উষা বলে কোনো মেয়ে বা ওই রকম বয়সের কোনো মেয়েকে তো পাওয়া যায়নি। এদিকে অচিন্ত তো বারবার বলে চলেছে উষার কথা। উষা কি তাহলে লোকাল কেউ, যাকে আমরা এখনো খুঁজে পাইনি? তিতাসের কথায় মৃদু হেসে সমাদৃত বলে উঠল, এই উষা বলে আসলে কেউ এক্সিস্টই করে না। হ্যাঁ, তোরা ঠিকই শুনেছিস, উষা বলে আসলে কেউ কোথাও নেই। উষা আসলে অচিন্তর মনের কল্পনা মাত্র। মেঘনার সাথে ব্রেকআপ হওয়ার পর থেকেই অচিন্ত চূড়ান্ত মানসিক অবসাদে ভুগতে থাকে। এরপর আকস্মিক দুর্ঘটনায় কাছে কয়েকজন মানুষ পরপর মারা গেলে অচিন্ত মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। ডাক্তার ওষুধ করে ও সুস্থ হয়ে ওঠে বটে, তবে মাথার মধ্যে নানা রকম উদ্ভট চিন্তা আসতে থাকে মাঝে মাঝে। অচিন্ত উষাকে কল্পনা করতো মনে মনে, প্রায়ই উষাকে ওর চোখের সামনে দেখতে পেত, ওর সাথে কথা বলতো। আর হ্যাঁ, সেদিন কেউ ছলনা করে অচিন্তকে কলেজের বাইরে বের করে নিয়ে যায়নি। প্রিন্সিপালের উদ্দেশ্য ছিল যে অচিন্তকে নেশা করিয়ে ওই ঘরে খোঁজ চালানো। পছন্দ নিজে হ্যালুসিনেশনের মধ্যে উষাকে দেখতে পাই এবং কলেজের বাইরে বেরিয়ে যায়। পছন্দর মাথায় আঘাত করে ওর হাতে চিরকুট গুঁজে দিয়ে ওরা আসলে আমাদের একটু ভয় দেখাতে চেয়েছিল। সরস্বতী পুজোর দিনটা আরো বেশি সুন্দর হয়ে উঠল যখন সমাদৃত জানতে পারল একটা সরকারি স্কুলের চাকরির পরীক্ষায় ও সিলেক্টেড হয়েছে। মনে মনে বড্ড আনন্দ হচ্ছিল ওর। তিতাস আর সমাদৃত দুজনেই ঠিক করল অচিন্তকে নিয়ে একটা সুন্দর জায়গায় ওরা বেড়াতে যাবে। বেশ খানিকটা সময় কাটাবে তিনজনে একসাথে। অচিন্তর এখন প্রয়োজন একজন প্রকৃত বন্ধু, মন হালকা করার মতন একটা পরিবেশ, আর ভরসা দেওয়ার মতো দুটো শক্ত হাত। হঠাৎ সন্ধেতে আজ আপনি শুনছিলেন সুস্মিতা গোস্বামীর কলমে কাল ভৈরবের গুপ্তধন। সমাদৃতর চরিত্রে প্রীতম, অচিন্তের চরিত্রে রৌনিক, তিতাসের চরিত্রে বন্নিশা, প্রফেসরের চরিত্রে মনঞ্জয় এবং নানা চরিত্রে আবির ও মনঞ্জয়। গল্প পাঠ, গল্পের সূত্রধর আমি সৌরভ, শব্দ গ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় সুজয়, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।